আমি কিন্তু সমস্যা দেখি না। কেন দেখি না জানেন? প্রতিটা সমস্যার মধ্যেই সম্ভাবনা। কারণ কি, প্রতিটা সমস্যা বিক্রি হয়, কোটি কোটি টাকাতে সমস্যা বিক্রি হয়। কিভাবে শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে পারি? এই যে টেলিগ্রাম, ওর সিইও একটা কথা বলছে যে আমি যখন স্টাফ নিয়োগ দিই, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। সে যে এতবার বেস্ট অফ দ্য বেস্ট বলছে এটা আমি গুণে শেষ করতে পারিনি। তারা প্রথমে ইঞ্জিনিয়ার হায়ার করছে, তাদের থেকে আবার পরীক্ষা নিছে, আবার পরীক্ষা নিছে, নিতে 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 মাত্র 3 জন না 4 জনে তারা হচ্ছে $1 বিলিয়ন কোম্পানি করে ফেলছে। বিকজ বেস্ট অফ দ্য বেস্ট। আপনি 10 জন না, যদি কাজের লোক 1 জন হয়, আপনি আর সে 11 জনের কাজ করবেন। কোনোদিন দেখেছেন যে ঘাস লাগাইতে হয়, আগাছা নোংরা এগুলো লাগাইতে হয়? না। এগুলো কি হয়? অটো হয়। সফল হওয়ার জন্য কাজ করতে হয়, লেগে থাকতে হয়, লার্নিং নিতে হয়, শিখতে হয়। কিন্তু ব্যর্থ হওয়ার জন্য কিচ্ছু করার দরকার নেই, হাতে হাত রেখে বসে থাকেন, ফেসবুকে সারাদিন স্ক্রল করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ব্যর্থ হবেন। ব্যর্থ হওয়ার গ্যারান্টি। ব্যর্থ হওয়ার গ্যারান্টি। আমাদেরকে সেখানে ওই গরিব থাকতে হবে, গরিবদের হিসাব কম। আমি ওই সকল হুজুরের বিপক্ষে যারা এই কথাটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। আমি কি আপনাকে সম্পদ ইনকাম করতে মানা করছি? নো। কোরআনে 32 বার জাকাতের কথা বলা আছে, তার মানে আপনাকে ধনী হতে হবে। আপনি ভাবছেন যে আমি উদ্যোক্তা মানে আমি মালিক। আপনি মালিক না, আপনি বড় কামলা। আপনি 8 ঘন্টার জায়গায় 24 ঘন্টা ডিউটি বেছে নিছেন। আগে আপনার শুক্র শনিবার ছুটি ছিল, এখন আপনার সেই ছুটিও নাই। চাকরি ছেড়ে লাভ দিয়ে বিজনেসে নেমে যান না। আরে ভাই উদ্যোক্তা হবো, আমার ভাই তো সিঙ্গারা বেচে করে টাকা করলো, আমি এবার সিঙ্গারার দোকান দিব। আপনি সিঙ্গারা নামক বাসটি খেয়ে ফেলবেন। যে কোনো জায়গায় কোকের বোতলে যদি পেপসিও রাখে, আপনি বলবেন আরে কিরে কোকের বোতলে পেপসি রাখছে কেন? ব্র্যান্ডিং এর ভাষা আছে, অ্যাপিয়ারেন্স আছে, সাউন্ডস আছে, ভিজুয়াল আছে, ঘ্রাণ আছে, কত কিছু। তাদের এই বোতল কোনোদিন চেঞ্জ করে না, দেখবেন সেম বোতল। ওই বোতলের আবার অ্যাডের শেষে দেখায় যেভাবে এইভাবে আসে। এটা আপনার মাথার মধ্যে জায়গা করে নিচ্ছে। এরকম বোতল দেখলে আপনার মনে হবে এটা কোকা-কোলা। আপনি যদি কাস্টমারের হৃদয়ে জায়গা করতে না পারেন, সে আপনাকে টাকা দিবে না। কাস্টমারের মানিব্যাগ থেকে টাকা বের করার আগে তার হৃদয়ে আপনার জন্য দরদ পয়দা করেন, সে টাকা দিতে 1 মিনিট লেট করবে না। মার্কেট যদি কোনো সাবান, কোনো বাংলাদেশি সাবান ডোমিনেট করে, সেটা অ্যারোমেটিক করেছিল। একটা ভুল মার্কেটিং এ পুরো ধ্বংস হয়ে গেছে। কি সেটা? আসসালামু আলাইকুম। জিরো ফাইন্যান্স পডকাস্ট থেকে আমি আলামিন মুগ্ধ, মেন্টর মিতু আপু আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার ব্যস্ততার মধ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে ডেকেছেন। ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারবো আশা করছি। এটুকু বলতে চাই, আজকের পডকাস্টে যারা থাকবে ইনশাল্লাহ তারা একটা বেস্ট ভ্যালু পাবে। মানে আমরা তো আসলে প্রবলেম নিয়ে অনেক কথা বলি, আমরা একটু সমাধান শুনতে চাই আপনার কাছ থেকে। বাংলাদেশে যে শিক্ষিত বেকারের সংখ্যা দিন প্রতিদিন বাড়তেছে, তো এই জায়গা থেকে আমরা কিভাবে শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে পারি? শিক্ষিত বেকার বাড়তেছে, এটা বাড়বেই। কেন? বিকজ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, নাম্বার 1, এখানে তো স্কিল করা হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর। আমরা লেকচার বেসড। টিচার নিজেও মুখস্থ করেছেন, উনি এসেও মুখস্থ পড়াচ্ছেন। ছোটবেলা থেকে আপনাকে থামিয়ে দেওয়া হয়। আপনি একটা প্রশ্ন করবেন, আপনার টিচার বলবে এত কথা বলো কেন, যা পড়াচ্ছি তাই পড়ো। এই যে আপনার যে ব্যক্তি সত্তা, আমি বলি যে মাইন্ডসেট, ছোটবেলা থেকে আমাদের মাইন্ডসেটটা এমন করা হয়েছে যে আমাকে চাকরি করতে হবে। পড়াশোনা করছে, চাকরি করতে হবে। ওয়াই? পৃথিবীতে আপনি দেখেন, চাকরি আপনি করেন, আমি এটার বিপক্ষে না, আমি 13 বছর চাকরি করেছি। বাট চাকরি করার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোথায় যেতে চাই, আমার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, পারপাস অফ লাইফ কী। সে বেকার কেন? কারণ তার কোনো কাজ নেই। সে চিন্তা করছে চাকরি হলে করবো, না হলে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করবো। সো এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন সরকারি চাকরির বয়সসীমা 30 বছর, এখন একটু হয়তো বাড়িয়েছে, 32 পর্যন্ত মনে করেছে। এই যে 30 বছর পর্যন্ত সে বসে থাকে যে আমার একটা চাকরি হবে, তারপরে আমি চাকরি করব। বাট যখন সে পড়াশোনা করেছে 18 বছর পর থেকেই তো সে কাজ করতে পারে। ওই সময় থেকে সে যদি নিজের স্কিলটা ডেভেলপ করতো, নিজেকে ডেভেলপ করতো, বা তারও আগে থেকে, এখন তো সব কিছু হাতের মুঠোয়। আমাদের ব্রেন কখন ডেভেলপ হয়? 0 থেকে 7 বছরের মধ্যে। তার মানে 7 বছর পর থেকে আপনি যে কোনো স্কিল শিখতে পারেন। রাইট। ইভেন ধর এটা বলা হয় যে একটা শিশু 0 থেকে 7 বছরের মধ্যে 14টা ভাষা শিখতে পারে। বাট আমরা নিজেরা বাংলা ভাষায় কথা বলতে পারি না। সো সবার কথা বলছি না, আমার কথাই বলি, আমরা সঠিক বাংলা জানি না। বাংলা হচ্ছে ঐশ্বর্যপূর্ণ একটা ভাষা। আমি বলি যে ইংলিশ ভাষা এটা কোনো ভাষা? এটি তো বাংলার অর্ধেক, 26টা অ্যালফাবেট, বাংলায় 50 অ্যালফাবেট। সো এই যে আপনি বললেন যে কেন হচ্ছে যে আমরা ডেভেলপ হতে পারছি না, বা কেন এত বেকার বাড়ছে, কারণ আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তাভাবনা চেঞ্জ নেই, আমাদের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ নেই, ক্রিয়েটিভিটি নেই, কোনো কিছু নেই, নাথিং এলস। গটবাতা পড়াশোনা সেই আদিকাল থেকে, আমি রবীন্দ্রনাথ, কাজী নজরুল এদের কথা পড়ছি, এখনও ওইটাই আছে, নতুন কোনো চেঞ্জ নেই। নতুন যারা রাইটার আসছে আমি জানি না তারা ভালো লিখছে কিনা, বা তাদেরকে ইনক্লুড করা হচ্ছে কিনা, বা আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে এডুকেশনে ওইভাবে সুযোগ দেওয়া হচ্ছে কিনা। সেই যা ছিল তাই আছে। ওই আমি ছোটবেলায় যেটা পড়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আমি জানি না এটা এখন আছে কিনা। সো ওই জায়গা থেকে, অ্যান্ড আমাদের শিক্ষা ব্যবস্থা সবসময় দুর্নীতি শেখায়। কিরকম? আপনাকে ছোটবেলায় দেখেন, আপনি অঙ্ক করেছেন, দুধে কয় লিটার পানি মিশালে আপনার অনুপাত সমান হবে, দুধে পানি মিশাতে হবে। এটা তো আমাদের এডুকেশন সিস্টেম শেখায়। কেন দুধে পানি মিশাইতে হবে? পানিতে পানি মিশান, দরকার হলে কালার করেন, গ্রিন কালারের পানি লাল কালারের পানি মিশিয়ে অনুবাদ করেন, গ্রিনের অনুবাদ কত, লালের অনুবাদ কত বের করেন, সমস্যা নেই তো। কেন হচ্ছে দুধে পানি মিশাইতে হবে? আপনি ফ্রেশ মিল্ক কোথায় পাবেন? সব তো ভেজাল। আবার এখন তো কেমিক্যাল রয়েছে, সেগুলো দিয়েও করে।
সো আমি বলবো যে ইথিক্সের জায়গাটা ঠিক করতে হবে, অনেস্টি থাকতে হবে, আদারওয়াইজ পারবে না। অ্যান্ড তরুণ সমাজ তখনই চাকরি পাবে, তখনই স্কিল্ড হবে যখন সে নিজে চিন্তা করবে। সে একটা পড়ে আছে যে আমি আগে মাস্টার্স পাস করি তারপরে চাকরির জন্য অ্যাপ্লাই করবো, ওয়াই? 30 বছর পর তখন বলবেন আমার বিয়ে হচ্ছে না। কারণ কি, আপনার তো বয়স চলে গেছে। বাংলাদেশে তো মেয়েদেরকে যেটা বলা হয়, এটা আমি খুবই এটা নেগেটিভলি দেখি, 20-এ বুড়ি কেন বলা হবে? একটা মেয়ে বুড়ি নাকি, এটা তো তার মাইন্ডসেটের উপর নির্ভর করছে। তো নজরুলের একটা কথা আছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যৌবন কি? আমি অনেক 70 বছর মানুষের মধ্যে যৌবন দেখেছি, অনেক 20 বছরের ছেলের মধ্যে আমি বার্ধক্য দেখেছি। যার মধ্যে চিন্তা নেই, স্বপ্ন নেই, সে তো এমনিতেই বুড়া, এই তো বেঁচে আছে কেন? সো আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কি চান। আমি মনে করি যে ছোটবেলায় তাকে পুশ না করে তাকে গ্রো হওয়ার সুযোগ দেন। সে কি চায় সেটা নিয়ে তাকে পড়তে দেন। আমাদের দেশে তো জোর করে তোরা ডাক্তারই হইতে হবে, ইঞ্জিনিয়ারই হইতে হবে, না পড়লে পিটায় মানে চামড়া তুলে ফেলছে ছেলে মেয়েদেরকে। যে মারটা মারছে, আমি যত মার খেয়েছি। সো বাট আমি সায়েন্সে ভর্তি হয়েছিলাম, পড়তে পারিনি ওই সময়, মানে আর্থিক প্রবলেমের কারণে আমি সায়েন্সে পড়তে পারিনি। এই জন্য আমার একাডেমি, মেন্টর মিতু একাডেমি চিন্তা করেছে 1 টাকার স্কুল নামে আমাদের নতুন একটা ফাউন্ডেশন, যেটা আমরা অলরেডি এনরোল করে ফেলেছি। খুব শীঘ্রই হয়তো আমরা এটা নিয়ে কাজ করবো। 1 টাকায় সায়েন্স শিখবে ছেলে মেয়ে, পার ডে 1 টাকায় সায়েন্স শিখবে। এই যে আমি টাকার জন্য পড়তে পারি নাই, বাট আমি চাই না যে টাকার জন্য অন্য কোনো ছেলে মেয়ে তার স্বপ্ন বঞ্চিত হোক। বাট বাংলাদেশে যেটা হয়, এটা তো আমার স্বপ্ন ছিল, স্বপ্ন ঢুকাই দেওয়া হয় তাকে জোর করে। কেরিয়ার সম্পর্কে তার কোনো সচেতনতা নেই, নাথিং এলস। পড়তেছে কারণ বাবা মার কাছে তাকে A+ পাইতে হবে। বাইরের দেশে দেখেন সেখানে করা হয় প্রজেক্ট, সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি থাকে যে আপনাকে এটা করতে হবে, ওইটা করতে হবে। ওখানে কোনো লেকচার থাকে না। আমাদের দেশে শিক্ষকরা বেশি কথা বলে, স্টুডেন্টরা চুপ থাকে। বাট অন্য দেশে স্টুডেন্টরা কথা বলে, দে আর কিউরিসি। বাট আমাদের দেশে কিউরিসিটি নেই, তাকে মুখস্থই করতে হবে, যা আছে তাই। সে নতুন কিছু বললে তুমি কেন বলেছো, যা বই আছে এটা মুখস্থ করো। আমার সাথে এরকম হয়েছে, আমি একবার টিচারকে বললাম যে আমি এটা কেন পড়বো, যা পড়তে বলছি তাই পড়ো, এত কথা কেন বলো? সো আমাকে যদি কথাই বলতে না দেন, সারাটা জীবন চুপ করে রাখা হয়েছে। এই চুপ করে থাকতে থাকতে বাংলাদেশের ছেলেদের হার্টের যে পরিমাণ বাজে অবস্থা, একটা গবেষণা বলতেছে যে মেয়েদের হাতে যে পরিমাণ রিং নেই তার থেকে বেশি ছেলেদের হার্টে রিং আছে। চিন্তা করার কি একটা অবস্থা। কারণ সে তো কিছু বলার নেই, ছোটবেলা থেকে একটা ছেলের উপর অনেক দায়িত্ব থাকে। আমি বলি যে ছেলে হয়ে জন্ম নেওয়াটা খুবই কঠিন, খুবই কঠিন। একটা ছেলের জীবন খুবই কঠিন। একটা ছেলের মেকআপ হচ্ছে তার কাছে কত টাকা আছে, টাকা ছাড়া তার ফেসিয়াল, তার চেহারা কেমন, কিচ্ছু যায় আসে না। আপনার কাছে টাকা থাকলে সমাজ আপনাকে দাম দিবে, না থাকলে দিবে না। তো হোয়াই নট, আমাদের দেশে মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না। একটা ছেলে জানেই না যে তার মানি কিভাবে ম্যানেজ করতে হবে। টাকা সম্পর্কে ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই আমাদের এডুকেশন সিস্টেমে, কোনো কিছু নাই। কম্পিউটার বেসড কোনো লার্নিং ব্যবস্থা নাই। তো ছোট থেকে কেন সে শিখলো না? যখন তার ব্রেনটা ফ্রেশ ছিল তখন আপনি তাকে আবর্জনা দিলেন, তাকে আপনি শেখাইলেন দুধে পানি মিশাও, তাকে আপনি শেখাইলেন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, যে আমার বাবা দরিদ্র কৃষক, তার বাবা হোক না এমপি, সমস্যা নেই, তাকে দরিদ্র কৃষক বা মনে করেন যে কোনো একটা ভালো চাকরি করে বা একটা বিজনেস করে, তাকে কি শেখানো হচ্ছে? স্টুডেন্টশিপের জন্য আবেদন করতে হবে। মিথ্যা আমাদের এডুকেশন সিস্টেম শেখায়। কেন মিথ্যা বলবে না মানুষ? কারণ সে তো শিখেছেই মিথ্যা। অথচ দেখেন মিথ্যা কত জঘন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সকল পাপের জননী হচ্ছে মিথ্যা। একটা গল্প বলি। একবার এক চোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালো হয়ে যেতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি কি করো? বলছে আমি চুরি করি। বলছে আমাকে কি চুরি বন্ধ করতে হবে? বলছে না। তাহলে কি করতে হবে? তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। সে বলছে খুবই সোজা কাজ, মিথ্যা কথা বলা বন্ধ করে দাও, চুরি তো বন্ধ করতে বলা নাই, তার মানে আমি সেফ, খেয়ে পরে বাঁচতে পারবো। এখন সে চুরি করতে গেছে, এখন চিন্তা করছে সবাই তো জানে আমি চোর, এখানে যে চুরি হয়েছে আমাকে জিজ্ঞাসা করলে তো আমাকে বলতে হবে যে আমি চোর, ইচ্ছা মতো তো দোলাইটা খাইতে হবে। সে তো অস্থির, সে তো চুরি করতে পারেনি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যে বলছে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো চুরি করতে পারতেছি না। বলছে কেন? বলছে আপনি তো বলছেন মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য মিথ্যা কথা যখন আপনি ছেড়ে দিবেন, আপনার লাইফ থেকে অনেক নেগেটিভিটি, অনেক পাপ, অনেক দুর্নীতি আপনি চাইলেও করতে পারবেন না। বিকজ মিথ্যা কথা হচ্ছে সকল পাপের জননী। মিথ্যা সকল পাপের জননী। আপনার জীবন থেকে একটা জিনিস যদি আমি বাদ দিতে বলি, জাস্ট ওয়ান থিং, দ্যাট ইজ মিথ্যা কথা বাদ দেন। আপনি সফল হবেন তো হবেন এবং সুখে থাকবেন। অ্যান্ড আমি বলছি যে আপনি, আপনার পিতামাতা কোথা থেকে আসছে? আমরা যদি শুরুতে যাই, আদম অ্যান্ড হাওয়া তারা কোথায় ছিলেন? আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করুক। তারা ছিলেন জান্নাতে, তাই না? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ওইখান থেকে তারা দুনিয়াতে আসছে। আমরা দুনিয়াতে কেন আসছি? জান্নাতে যাওয়ার জন্য আসছি। তাহলে মিথ্যা বলে যদি আপনার জাহান্নাম হয়, হোয়াই নট আপনি মিথ্যাকে কাটছেন? একটা জিনিস বাদ দিয়ে যদি আপনি জান্নাতে যেতে পারেন, আমি বলবো শুরু করেন। আপনাকে শিকড়টা খুঁজতে হবে। আমরা ভুলে গেছি আমাদের শিকড় কি। আমরা বাঙালি, আমরা বীর জাতি, এটা আমরা ভুলে গেছি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আজ থেকে 200 বছর, আরো 300 বছর আগে চলে যান, মুঘলদের সময় চলে যান, আলিবর্দী খানের কথা চিন্তা করেন। তো তারা কি করেছে? আপনি দেখেন টাকায় 10 মণ চাল পাওয়া যেত, 3 টাকায় ওই সময় 3 মণ চাল পাওয়া যেত। ইংরেজরা কি করছে? একটা সময় এমন ছিল 3 টাকায় 3 মণ চাল পাওয়া যেত। তারা সকল চাল কিনে ফেলেছে, পরে 3 টাকা কেজি চাল বিক্রি করছে। চিন্তা করেন, 3 টাকায় 3 মণ চাল পাওয়া যেত। এই যে আমাদের বাংলাদেশে 300 বেশি প্রজাতির ধান চাষ হইতো, 350+। 350টা আমি লাস্ট পড়েছিলাম একটা ইয়েতে।
350 প্রজাতির ধান চাষ করা হতো, এখন 2টা আছে, একটা হচ্ছে আতপ আর একটা কালিজিরা। মানে ওই যে চালটা, ওই সময়ের যে চালটা, পরে তো যে আমরা মিনিকেট যে চালটা খাই, এটা তো চালই না, চালে না। এটা কাটিং করা হয়। মানে আপনার হেলথের সাথে পুরো যা ইচ্ছা তাই অবস্থা। তো আমরা মনে করি যে ব্রয়লার মুরগি খাওয়া ঠিক না, বাট আমরা নিজেরাই তো ব্রয়লার মুরগি। চারোদিকে দেখেন কি অবস্থা, অ্যান্টিবায়োটিকের ছড়াছড়ি প্রত্যেকটা জিনিসে, স্টেরয়েড ব্যবহার করা হয়। ফরমালিন ব্যবহার করছি, ইটস ওকে, এটার একটা মাপ আছে, অ্যাওয়ারনেস না, ইচ্ছা মতো আপনি একটা আমাদের দেশে তো ওইভাবে হিমাগার নেই, তো সেক্ষেত্রে ফরমালিনটা ইউজ করা যেতে পারে, এটা একটা কেমিক্যালস, বাট এটার একটা তাপমাত্রা আছে তো, যেটা এত পরিমাণ করা যাবে। ইচ্ছা মতো বালতির মধ্যে চুবাই নিয়ে আসতেছে, ইচ্ছা মতো শশাকে রঙে সবুজ করতেছে। আমাদের একটা কনসেপ্ট খুবই বাজে, আমাদেরকে চকচকা জিনিস খাইতে হবে, একদম যেগুলো দেখতে টসটসে, বাট প্রকৃতিতে এত টসটসে কিছু দেয় না। আপনি যখনই দেখতেছেন চকচকে, এটা আপনার কিডনি লিভার সবগুলোকে একদম ধবধবে সাদা করে ফেলবে। তো তখন আপনি Right. বুঝবেন যে কি অবস্থাটা হচ্ছে। সো আমি বলি হেলথের জন্য 2টা ওয়ার্ডই যথেষ্ট, ইট লেস মুভ মোর, কম খাবেন বেশি অ্যাক্টিভিটি করবেন, আপনি সুস্থ থাকবেন। আরও যদি সোজা করে বলি, অনেকে বলে যে আমি অনেক খাই, ইটস ওকে, আপনি 6টা থেকে 6টা পর্যন্ত খাবেন, এর বাইরে আর খাবেন না। লিভারটাকে একটু শান্তি দেন, সারাদিন কাজ করতে করতে বেচারা তো রেস্টের দরকার আছে। রাত 12টার দিকে আমরা খাই, খাওয়ার সাথে সাথে ঘুমাই যাই, বা 12টা না, এখন তো 4টার দিকে ঘুমাই। এই ঢাকা শহরের ছেলেমেয়েরা, আমি যখন ফজরের নামাজ পড়ে উঠতেছি তখন দেখতেছি যে ফোন টিপতেছে, জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, তুমি ঘুমাও না? বলছেন একটু পরে ঘুমাবো। 4টার দিকে সে একটু পরে ঘুমাবে, মানে যখন ঘুম থেকে উঠার কথা সেই সময় ঘুমাইতে তখন যাচ্ছে। সে মানে ঘুমাইতে যাচ্ছে, তাহলে তার দিন কোথায়? এই জন্য আমি টাইম ম্যানেজমেন্ট শেখাই না, কারণ টাইম ম্যানেজমেন্ট কাজ করে না, আমি শেখাই টাইম এক্সিলেন্স। এক স্টুডেন্ট আমাকে বলছে যে টাইম ম্যানেজমেন্ট শেখান না, এটা কি কথা, আপনি টাইম ম্যানেজ করতে হবে না, সময় মতো আসতে হবে না? আমি বলি সময় মতো আসলে আপনি লেট করবেন, কারণ সময় মতো কোনো কিছু হয় না, আপনাকে আগে যেতে হবে। আপনি যখনই ইউ আর অন দ্য টাইম, ইউ আর লেট। আমি যখন চিন্তা করছি যে আমি সময় মতো আসবো, তখন আমি লেট করেছি, বাট যখন আমি টাইমের আগে এসেছি তখন আমি আধা ঘন্টা আগে এসেছি। রাইট। আমাদেরকে আগে যাওয়ার প্র্যাকটিসটা করতে হবে। আমরা চিন্তা করি যে 9টার দিকে অফিস, 8টার দিকে উঠবো, উঠে ব্রাশ করতে করতে ঠিক মতো না খেয়ে দৌড়। তো এই জন্য আমাদের দেশে কি করা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট চালু করা হয়েছে, যে কখন আসলো কখন গেল, টাকা কাটার একটা সুযোগের। সুযোগ। বাট আমি মনে করি এটা রং কনসেপ্ট। আপনি যদি 2 ঘন্টায় কাজ করতে পারেন, আপনি 8 ঘন্টা কেন করবেন? সো এই যে মানে জাতিকে যেভাবে অলস করা হচ্ছে, আপনি দেখেন বেশিরভাগ অফিসে 2 ঘন্টার বেশি কাজ নেই। ইভেন দো রিসার্চ বলতেছে একটা মানুষ তার সারাদিনে মাত্র 1.5 ঘন্টা কাজ করে, দ্যাটস মিন 5.5 ঘন্টা ফাঁকি দেয়। মানে সময় পার করতে করতে কিছু সময়টা করার চলে নেই, যাচ্ছে। তার তো কাজই নেই, সে করবেটা কি? এমনিতে তো মানুষ, হিউম্যান ব্রেন তো লেজি, এটা সবারই ফান্ডামেন্টাল। আমাদের হিউম্যান ব্রেন হচ্ছে ফান্ডামেন্টাল লেজি। আমি একটা কথা বলি যে ওই যে লাভলি সিং বডিগার্ড ছবিটা তো দেখেছেন সালমান হ্যাঁ। খানের। So আমাদের ব্রেনের যে লাভলি সিং, ওর কাজ কি? আপনাকে আরামে রাখা, রিল্যাক্সে রাখা, বাঁচায় রাখা, শান্তিতে রাখা। ওই যে আমাদের ব্রেন তো 3 ধরনের। এটাকে সহজভাবে বুঝাইতে গেলে মানকি ব্রেন মানে বান্দর ব্রেন, রবট ব্রেন যেটা অটোমেটিক হয়, আর একটা হচ্ছে ওয়াইজ ব্রেন, গ্র্যানি ব্রেন। তাহলে মানকি ব্রেন কি? ওর কাজ সবসময় তিরিং বিরিং, আমার একটু মজা মস্তি থাকতে হবে, রিল্যাক্স করতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে। সো সফল না হয়ে আপনার লজ্জা লাগে না? আগে সফল হন, তারপরে ঘোরেন ফিরেন, যা করেন তাই করেন। সো আমাদের এই সফলতার কোনো চিন্তা ভাবনা নেই, খাইতে হবে বাবার টাকায়, বাবার হোটেলে আছি, চাকরি কোনো রকম পাবো, যখন দেখা যাচ্ছে যে আর নিতে পারছে না, এখন তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তো তখন সে মাথা নষ্ট হয়ে যায়, এখন কি করবো, অস্থির হয়ে যায়। আগে থেকে কেন প্রিপারেশন নেওয়া নেই? পরীক্ষার আগে রাতে পড়ে পাশ করা বাঙালি আমরা। এই যে পড়াশোনা, যে এডুকেশন সিস্টেম যা আছে, তার থেকে মজার বিষয় হচ্ছে আমরা পড়ি না। ওইখানে অ্যাটলিস্ট যেটা ওখান থেকে লার্নিং নেওয়ার সুযোগ আছে, বাট যেভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে সেভাবে সুযোগ নেই। 200 বছর পুরনো আমাদের লার্নিং ব্যবস্থা। পৃথিবী কিভাবে এগিয়ে যাচ্ছে? প্রতি 100 বছরের পৃথিবী এখন 20,000 বছর এগিয়ে যাচ্ছে। সো ওই পরিমাণে আমাদের ডেভেলপমেন্ট কই? বলা হয় উন্নত বিশ্ব থেকে আমরা 50 থেকে 100 বছর পিছনে। এখন ইন্টারনেটের যুগ, চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ, এখন আমরা পিছিয়ে। আমাদের লজ্জা লাগে না, বাট আমরা আরেকজনের কমেন্টে যেয়ে সমালোচনা করি, অথচ সমালোচনার কত জঘন্য একটা পাপ। আপনারা দেখেন সূরা হুমাজাতে আল্লাহ কি বলছে? ধ্বংস তাদের জন্য যারা পরনিন্দা করে, অন্যের সমালোচনা করে। সো আল্লাহ আপনার ধ্বংস চাচ্ছে আপনি এই কাজগুলো করার কারণে, তাহলে আপনি সফল কিভাবে হবেন? আপনার রব আপনার ধ্বংস চেয়ে ফেলছে, যে তোমার জন্য ধ্বংস, যে তুমি এই কাজটা করেছো। বাট আমরা কি বলি? যে সমালোচনা করতেছি, আমি তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছি, এটা খুবই ভালো। কে বলেছে আপনাকে? আপনার দায় না তো এটা, বিচার করার দায়িত্ব কার? সমালোচনা করার রাইটস আপনাকে কে দিয়েছে? আপনি দিতে পারেন ফিডব্যাক, তাও পজিটিভ। আপনি সবার সামনে এসে বলতেছেন যে ভাই, এই মুগ্ধ ভাই, আপনি তো ভাই এই কাজগুলো করতেছেন ঠিক না, 10 জনের সামনে। আপনি কি পাবেন? কষ্ট পাবেন। ওই লোকটাকে কি আর কখনো আপনি রেসপেক্ট করতে পারবেন? আপনার কোনো কিছু খারাপ লাগলে এটার একটা মডেল আছে, আমি এটাকে বলি যে বার্গার মডেল। এই কিরকম মডেলে আপনাকে সমালোচনাটা করতে হবে। কিরকম সেটা? সাপোজ আমি বললাম যে মুগ্ধ ভাই প্লিজ আমার রুমে একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। আপনাকে ডাকলাম, ডেকে আপনার অনেক কিছু নেই, ভাই আপনি অনেক ভালো কথা বলেন, আপনার এই যে এই রিপোর্টটা করেছেন খুবই ভালো হয়েছে, অ্যাট লিস্ট
আমি বলি যে 5টা পজিটিভ বলার পর একটা নেগেটিভ, 5 পজিটিভ একটা নেগেটিভ। সো যখন আমি আপনাকে কি করলাম, একটা বার্গারের রুটি দিলাম, আপনার প্রথমে প্রশংসা করলাম, তারপরে কিছু চিজ দিলাম, আরেকটু প্রশংসা করলাম, তারপর আবার একটু প্রশংসা করলাম, মুরগিটা দিলাম, ঠিক আছে, একটার পর একটা প্রশংসা করার পর আমি আপনাকে বললাম যে ভাই এই রিপোর্টটা যে আপনি করছেন আমার মনে হয় এইটা এই জায়গায় চেঞ্জ করলে আরেকটু ভালো হবে। তখন আপনি কি করলেন, পজিটিভ ওয়েতে নিলেন। বাট আমি যদি আপনাকে ডাকতাম, এই ভাই আপনি কোনো কাজ পারেন না, কিছু না, কিচ্ছু বোঝেন না, এগুলো কি করেন আপনি, আপনার চাকরি দিছে কিনা, তখন কি হইতো বলেন? যেটা বেশিরভাগ বসেরা এই কাজটা করে, তার কারণে তারা লিডার হতে পারে না। সো সমালোচনা হতে হবে এরকম বার্গার মডেলে, আপনি স্যান্ডউইচ মডেলেও করতে পারেন, যে আপনার হয়তো বা বেশি বলতে খারাপ লাগে তখন একটু স্যান্ডউইচ করলেন, একটু ক্রিম, একটু চিকেন দিলেন বা কিমা দিলেন, দিয়ে অল্প করে আগে প্রশংসা করেন। এটা আপনি কই থেকে বুঝবেন? দেখেন কোরআনের প্রথম সূরা কি? ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা। ওটার প্রথম আয়াতে আল্লাহ কি বলছে? সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনি যদি প্রশংসা না করেন, আল্লাহ শিখাই দিছে, আপনাকে শিখতে হবে কই থেকে? কোরআন থেকে শেখেন, আপনি জীবনে কোথাও আটকাবেন না। দেখেন কতবার প্রশংসা করছে, প্রশংসার উপরে প্রশংসা, একটা দুইটা না। এই যে সকল প্রশংসা কার? আল্লাহর। আল্লাহর। তিনি কে? পৃথিবীর মালিক, তিনি রিজিক দাতা, তিনি সবকিছু। আল্লাহ আগে বলছে যে প্রশংসা করো, তারপরে কি বলছে? যে আমাকে নিও না তাদের পথে যারা বিপদে গেছে। আমাকে কোন দিকে নিতে বলছে? সৎ পথে, যেদিকে গেলে আল্লাহ খুশি হবে। আগে আল্লাহর প্রশংসা করে আসলেন। সো আপনি জীবনে সফল হতে চাইলে আগে প্রশংসা করা শেখেন। ইভেন দোর মাদার তেরেসার একটা কোট আছে, খুবই ভাইরাল। উনি বলছেন যে পৃথিবীতে যত মানুষ খাবারের অভাবে ক্ষুধার্ত, তার থেকে বেশি মানুষ প্রশংসার অভাবে ক্ষুধার্ত। ভেরি পাওয়ারফুল। আপনি দেখেন অনেক powerful কথা। পৃথিবীতে 200 কোটি মানুষ প্রতিদিন রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। বাট আপনাকে যে আল্লাহ খাইতে দিচ্ছে, এটার প্রশংসা করছেন আল্লাহর? আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না, মানে হৃদয় থেকে শুকুর আলহামদুলিল্লাহ এটা আমরা বলতে পারি না। আমরা বলি আলহামদুলিল্লাহ, আরে যাচ্ছে কোনো রকম, আলহামদুলিল্লাহ এটা হইলো। আপনি বলতেছেন মানে কন্ট্রাডিক্টরি, আপনার ব্রেন কনফিউজ ব্রেন দিয়ে, ফগি ব্রেন দিয়ে তো আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। তো যেখানে ছিলাম ওই যে মানকির ব্রেনের কথা, এই যে মানকির ব্রেন আমাদেরকে কিভাবে ধ্বংস করে। সে শুধু তিরিং বিরিং, তার লাগবে হ্যাপিনেস, তার লাগবে মজা, সাময়িক। অর্থাৎ এই যে সাময়িক মজা, মানুষ কেন সিগারেট খায়? সাময়িক একটা কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য। অ্যান্ড মজার বিষয় হচ্ছে যে এই যে সে একবার খেয়েছে, 2বার খেয়েছে, 3বার খেয়েছে, এরপর এটা চলে যাবে রোবট ব্রেনে। তার ভালো লাগলেও খাবে, না লাগলেও খাবে, ঘুমানোর আগেও খাবে, ঘুম থেকে ওঠার পরেও খাবে, কারোর সাথে দেখা হইলেও খাবে, দেখা না হইলেও খাবে। অর্থাৎ সে খাইতেই থাকবে, কারণ কি এটা বারবার করতে করতে যখন হ্যাবিট হয়ে গেছে, এটা রোবট ব্রেনে চলে গেছে। রোবট ব্রেনে গেলে কি হবে? এটা করতে আপনার কোনো কষ্ট করতে হবে না, অটোমেটিক ব্রেন আপনাকে ওইদিকে নিয়ে যাবে। কারণ ব্রেন তো লেজি, কষ্ট করতে চায় না। ও যখন দেখবে একটা কাজ আপনি বারবার করছেন, সেটা অটোমোট দিয়ে রেখেছে, অর্থাৎ 3টার দিকে এই কাজটা হবে, 3টা বাজলে অ্যালার্ম বাজবে, আপনার ব্রেনে বলবে যে নাও ইটস টাইম টু স্মোক। তো চলো, না করলে মাথা নষ্ট হয়ে যাবে, আপনার পেইন হবে, তখন আপনার ভালো লাগবে না। কারণ আপনি এই ব্যাড হ্যাবিটটাকে রেগুলার পালন করেছেন, 21 দিনের বেশি কন্টিনিউ করেছেন। অ্যান্ড মজার বিষয়, ব্যাড হ্যাবিট সহজে হয়, গুড হ্যাবিট করতে হয়। রাইট। আপনি দেখেন, সোজা একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। সো কোনোদিন দেখেছেন যে ঘাস লাগাইতে হয়, আগাছা, নোংরা এগুলো লাগাইতে হয়? না। এগুলো কি হয়? অটো হয়, অটো। পরিষ্কার করতে হয়। সফল হওয়ার জন্য কাজ করতে হয়, লেগে থাকতে হয়, লার্নিং নিতে হয়, শিখতে হয়। কিন্তু ব্যর্থ হওয়ার জন্য কিচ্ছু করার দরকার নেই, হাতে হাত রেখে বসে থাকেন, ফেসবুকে সারাদিন স্ক্রল করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ব্যর্থ হবেন। ব্যর্থ হওয়ার গ্যারান্টি। ব্যর্থ হওয়ার গ্যারান্টি, মানে সফল হওয়ার গ্যারান্টি। সফল হওয়া তো কঠিন কাজ, ব্যর্থ হওয়া সোজা। আমরা সোজা কাজগুলো করি। সমালোচনা করেন, আপনি নিজের অন্তরে, নিজের বিবেকের কাছে ছোট হয়ে গেলেন। আপনি আরেকজনের সমালোচনা করা মানে কি? আপনি নিজেকে ছোট করলেন। তার মানে কি? ও আমার সামনে, আমি পিছনে। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কে? একজন ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ আমি মনে করি, সেটা আপনি নিজে। আপনার মতো তো আরেকটা নেই। আপনি দেখেন, আপনার জিহ্বার ছাপের সাথে কারো মিলবে না, আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো মিলবে না, আপনার চোখের রেটিনার সাথে কারো মিলবে না। আরেকজনের সফলতার সাথে আপনি কেন কম্পেয়ার করছেন? ওয়াই? কম্পেয়ারিং কিলস দ্য জয়। খুশি ছিনিয়ে নেবে। কম্পেয়ার করতে মানা করা হয়েছে। কম্পেয়ার যদি করতে হয় একজন বিখ্যাত ব্যক্তির সাথে করেন, নিজের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে ধ্বংস তার জন্য যার গতকালের থেকে আজকের দিন উত্তম নয়। তাহলে কিভাবে হবে আপনি যদি না শেখেন, না জানেন? সব থেকে দামি জিনিসটা কি? আপনার ব্রেন। সো রেগুলার শিখতে শিখতে যখন আপনার রবট ব্রেনে চলে যাবে, ইউ আর ডাইহার্ট লার্নার, আপনি জীবনে বড় কিছু করতে পারবেন। বাট আপনার ব্রেন ধরলো যে না, আপনি অলস, আপনি কাজ করেন না, আপনি ফাঁকিবাজ, আপনি সুযোগ খোঁজেন শুধু। তাহলে আপনার ব্রেন ওই কাজগুলোই করবে, কারণ ওকে আপনি যা দিচ্ছেন। ব্রেনের একটা মজার বিষয় হচ্ছে, সে ভালো মন্দ কিচ্ছু বোঝে না। সে হচ্ছে অন্ধ, ব্লাইন্ড। সে জানে না আমাদের ব্রেনে যে হিপোক্যাম্পাস আছে, বা এই যে রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেমের যে আমরা কথা বলি, নিউরাল পাথওয়ে যেগুলো আমরা কথা বলি, অ্যামিগডালা বা ফেয়ার সার্কিট, লিম্বিক সিস্টেম যেগুলো নিয়ে আমরা কথা বলি,
সো এগুলো সাধারণ মানুষ বুঝতে কঠিন হবে, এই জন্য আমি এগুলো বলছি না, আমি সোজা করে বলার চেষ্টা করছি। সো দেখেন, এই যে যেই কাজটা আপনি রেগুলার করেন এটা আপনার ব্রেনে অটো হয়ে যায়, এটাকে আমরা বলি রোবট ব্রেন। অর্থাৎ আপনি চাইলেও করবেন, না চাইলেও করবেন। যদি আপনার কোনো হ্যাবিট থাকে সকালে উঠে ব্রাশ করা, কিছু হোক না হোক আপনি উঠে আগে ব্রাশ খুঁজবেন কোথায় গেল, ঠিক আছে? কারো আছে সকালে উঠে ফেসবুক চালানো, তো সে সকালবেলা উঠে আগে ফোনটা খুঁজবে, না পেলে মাথা নষ্ট হয়ে যাবে। সো যার যেটা হ্যাবিট। আবার আপনার ফোনের ক্ষেত্রে আপনি যেই অ্যাপসটা সব থেকে বেশি ব্যবহার করেন, ফোন খুললে দরকার হোক না হোক আপনি ওখানে গিয়ে ক্লিক দিবেন। এটা কি আপনার ব্রেন অটো। যারা গাড়ি চালায় তারা কি করে, গাড়ি আসলেই অটোমেটিক তার পা কিন্তু ব্রেকে পড়ে যায়, নইলে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয়েছে, আরও পুরো অবস্থা খারাপ হয়ে যেত। যে আমাদের অটো ব্রেনটা আছে। অ্যান্ড ওয়াইজ ব্রেন কি, তার কাজ আপনাকে সারাদিন সাজেশন দেওয়া, আপনাকে বলা তোমার তো ওই স্বপ্ন ছিল, আরে তুমি এটা ভুল করতেছো। সে কিন্তু বারবার আপনাকে সাজেশন দেয়। কিন্তু যখন এই মানকির ব্রেন এবং রবট ব্রেন দুইজন একাত্ম হয়, যে শয়তানি বারবার করতেছি, এই যে উল্টাপাল্টা কাজ বারবার করতেছি, ওরা দুইজন যখন জোট হয়েছে তখন তো আপনি ওয়াইজ ব্রেন আর পারবে না, সে দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আপনি একে একে খাওয়াচ্ছেন। সো আপনার কাছে দুইটা দত্ত আছে, একটা ভালো একটা খারাপ। তো জিতবে কে বলেন? দুইটা যদি কম্পিটিশন দেন, কে জিতবে? যেটাকে আপনি খাওয়াবেন, যাকে খাইয়ে পুষ্টিবান বানাবেন, শক্তিশালী বানাবেন। সো আমরা আমাদের নেগেটিভ ব্রেনটাকে বেশি খাওয়াই, অর্থাৎ মানকি ব্রেনটাকে। আমাদের মজা লাগবে, একটু পর পর রিল্যাক্স লাগবে, আমাদের এই করতে হবে, দেখাইতে হবে, রেস্টুরেন্টে খাইতে হবে, ঘুরতে হবে। কেন? পরের টাকায় ঘি, মানে লোনের টাকায় ঘি খাওয়া বাঙালি আমরা। আচ্ছা, সো এটা কিন্তু রং কনসেপ্ট, আপনি সফল হতে পারবেন না। আপনি যদি আপনার প্রতিবেশীকে জ্বালাইতে চান, আপনি ব্যর্থ হবেন, কারণ আপনি ওকে দেখার সময় কেন পাচ্ছেন? আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ। তাহলে আপনি নিজেকে ইমপ্রুভ করেন, মানুষ আপনাকে দেখবে। আমরা কনজিউমার, আমাদেরকে হতে হবে ক্রিয়েটর। কেন আমরা ক্রিয়েটর হতে পারি না? চিন্তাই করি না। নাম্বার ওয়ান, চিন্তাই করি না আমরা। আমাদের এই চিন্তাটাই নেই যে আমি কিছু করব। আমরা সব রেডিমেড চাই। আগে বাসায় রান্না করে খাইতো, এখন হোটেল থেকে অর্ডার করে খাই। ফুড পান্ডা চলে আসছে, ভ্যারি রিল্যাক্স, একটা ক্লিক করলে চলে আসে। খাবার চলে আসে। বাট আপনি আপনার হেলথের 12টা বাজাচ্ছেন। আপনি তো জানেন না যে বাইরের খাবারটা হেলথের জন্য কত ব্যাড হতে পারে, কারণ আপনি জানেন না সে কি অয়েল ব্যবহার করছে বা কতবার এই অয়েলটা ব্যবহার হয়েছে, বা খাবার যেটা। যদি এখন যে অবস্থা চলতেছে, এখন একটা করে ওষুধের বক্স আছে, কয়েকদিন পর ওষুধের শোকেস থাকবে, তাকে তাকে ওষুধ এভাবে সাজায় রাখবেন। এটা কি আমি কি মেডিসিন কোম্পানিকে বলছি? নো, ব্যাপারটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণে। আপনার বডিতে একটা ইমিউন সিস্টেম আছে, অর্থাৎ অটোমেটিক ডক্টর, যেটা আল্লাহ দিয়ে রাখছে, তার কাজ আপনাকে রিপেয়ার করা, কিন্তু তাকে আপনি সক্রিয়ই করছেন না, অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেলতেছেন। একটু জ্বর আসছে, আপনার অ্যান্টিবায়োটিক খাইতে হবে। ওয়াই? জ্বর আসছে একটা 2 দিন দেখেন, প্যারাসিটামল খান, ডাক্তাররাও বলে যে 2 দিন পরে আসেন, আগে দেখেন। আমি একবার জ্বর আসছে আমার, আমি একজন ডাক্তারকে ফোন দিছি, দিয়ে বললাম যে আঙ্কেল আমার তো জ্বর আসছে। বলছে কয়দিন? আমি বললাম যে আজকে আসছে। বলছে 2 দিন পরে আসো, আগে দেখো জ্বরটা যায় কিনা। এমনিতে জ্বর আসলে 5 থেকে 7 দিনের মধ্যে চলে যায়, আপনি ওষুধ খাইলেও যাবে, না খাইলেও যাবে। আপনি কি করছেন? নিজের বডিটাকে ধ্বংস করছেন। এরপর আপনার বডি কি হবে? মেডিসিন নির্ভর হবে। ওষুধ ছাড়া আপনি সুস্থ হতে পারবেন না। আমি লাস্ট 7 ইয়ার্স মনে হয় প্যারাসিটামল ছাড়া কোনো মেডিসিন খাইনি। আমি ডেঙ্গুতে যখন ছিলাম, মানে আমার যখন ডেঙ্গু হয়েছে, সিভিয়ার অবস্থা, মারা যাবো এরকম একটা অবস্থা, তখন আমাকে মেডিসিন খাওয়াইতে পারে নাই। হাতের মধ্যে ক্যানোলা দিয়েছে, সব কিছু এখানে দিয়েছে। এরকম মেডিসিন মেডিসিন জানে আমি খাবো না, মরে গেলেও খাবো না। নিজেকে নিজে থেকে আমি মারবো কেন? সুস্থতার সিক্রেট। সুস্থতার সিক্রেট হচ্ছে আপনি হেলদি খান। 3টা লাইন বলবো আমি। 6টা থেকে 6টা খাবেন, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি সুস্থ থাকবেন। নাম্বার 2, বাইরের কোনো খাবার খাবেন না। নাম্বার 3, সাদা সব কিছু বাদ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বা এডুকেশন সিস্টেমে আমাদের যে সমস্যাগুলো আছে, এটা বাস্তবতা। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের এই যে প্রবলেমগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তো তারপরেও আপনার হচ্ছে গিয়ে দেখা যায় যে শিক্ষিত বেকার যখন আমরা বলতেছি, তো সেই সময় তো বলতেছি তার কথা যে আপনার ইতিমধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, তার একটা নিজস্ব বুঝ আছে। এই জায়গা থেকে আপনার হচ্ছে গিয়ে আপনার কাছে কি মনে হয় কেন তারপরও তারা এই জায়গার মধ্যে পড়ে থাকে? মানে আপনার হচ্ছে গিয়ে যে একটা কিছু করতে হবে, এই তারা অনুভব হয় না কেন? কারণ ক্যাপাসিটি নেই, যোগ্যতা নেই। শিখতে গেলে তো কষ্ট করতে হয়। আমরা কষ্ট করতে চাই না, আমরা চাই যে মাস্টার্স পাস করেছি, একটা এসি রুমে বসবো, আচ্ছা, আমার আন্ডারে 2-4 জন লোক কাজ করো, যে কোনো সময় চা নিয়ে আসবে। ইয়েস স্যার। এই যে মানে টেন্ডেন্সি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই দেন আপনার হচ্ছে গিয়ে চাকরি নিশ্চিত, এই ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে আছে। আমরা যোগ্য লোক পাই না। বাংলাদেশের যোগ্য লোকের সব থেকে বেশি অভাব। এই যে মিডিল পজিশনে যে মানে ম্যানেজমেন্ট যে পজিশন, এগুলো বাইরে থেকে আনতে হয়। ইন্ডিয়া, নেপাল বা বিভিন্ন দেশের, জাপান, চায়না, বিভিন্ন দেশের লোক এসে এখানে চাকরি করছে। আমাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি নেই। আমরা ফিল্ড লেভেলে অনেক ভালো, মানে যেগুলো ফিল্ড লেভেল, হার্ড ওয়ার্কিংয়ের দিকে আমরা খুবই ভালো, কারণ আমাদের প্রজন্ম কৃষি ছিল, আমরা হার্ড ওয়ার্ক করতে অভ্যস্ত, ভাবি যে এটাই ঠিক আছে। বাট এখন তো ইনফরমেশনের যুগ, আপনি তো এখন হার্ড ওয়ার্ক করে পারবেন না। আপনি সারাদিন রিক্সা চালালেন সাপোজ, বা সারাদিন আপনি জমিতে কাজ করলেন, আপনি তো 24 ঘন্টায় কাজ করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। বাট যখন আপনি ইনফরমেশন, সাপোজ যে আজকের এই পডকাস্টটা, এটা যদি আমি
কয়েকজনকে ডেকে বলতাম, কয়জনকে বলতে পারতাম। এখন হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ এটা দেখবে। আমি ইনফরমেশনের মাধ্যমে দেখেন, এই যে ইনফরমেশন একটা সিস্টেম, ইউটিউব ব্যবহার করে বা ফেসবুক ব্যবহার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারছি না। বাট আমরা চিন্তা করছি এখনো গতানুগতিক ট্রেডিশনাল বিষয়টা। সো প্রত্যেকের উচিত হবে, প্রত্যেকটা, এটা সমস্যা হচ্ছে বাবা মার, প্রতিটা বাবা মার উচিত হবে তার সন্তানকে বলা যে তুমি কি হতে চাও, জোর করে চাপায় দেও না। সে যেটা হতে চায় সেই সাবজেক্টে তাকে পড়ান, তাকে সুযোগ দেন, যাতে করে সে ওই আগেই যোগ্য হয়ে ওঠে। তাকে মানুষ খুঁজবে। আপনি চিন্তা করেন, যে কাজ জানে আর যে জানে না তার মধ্যে পার্থক্য কি? স্কিলের। স্কিলের। আমাদের তো স্কিল নাই। ও কাজ জানে, ও যে কোনো জায়গায় গেলে কাজ করে খাইতে পারবে। যে জানে না সে কোথাও কাজ করে খাইতে পারবে না। সে তখন মানে অবস্থা খারাপ, আমি কি করবো বুঝতেছে না সে। আমি ইন্টারভিউ নিলাম, 40 থেকে 50 জনকে ডেকেছি, তার মধ্যে মাত্র 2 জন এক্সেলের কাজ করতে পেরেছে, তাও অল্প। 48 জনই জানে না এক্সেল আছে, এরকম অনেকে জানে না যে ওইটা আবার কি, অথচ মাস্টার্স পাস করছে। এটা তো শোনার কথা, আমি অবাক হয়ে গেছি, সে কম্পিউটার এক্সেল খুঁজে পাচ্ছে না। আমাদের এডুকেশন সিস্টেমটা কিভাবে আপনার হচ্ছে গিয়ে বা আমাদের সিলেবাসটা কিভাবে সাজালে আপনার হচ্ছে গিয়ে আমাদের টোটাল এই তরুণ প্রজন্ম ঠিকভাবে আমরা গড়ে তুলতে পারবো? এটার জন্য যেটা করতে হতে পারে সেটা হচ্ছে আমরা চায়না থেকে ওদের সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারি, যদিও এটা অনেক কঠিন। চায়না অথবা জাপান বা উন্নত বিশ্বের দেখেন তারা কি করে, তারা কিন্তু মুখস্থ পড়া পড়ায় না, প্রজেক্ট করতে দেয়। সাপোজ কোনো একটা কিছু আপনি সায়েন্সের যদি চিন্তা করেন, সো ওখানে কি করবে, আপনাকে একটা বল দিল, দিয়ে বললো যে এই যে বলটা, এটা তুমি এখন চিন্তা করো এই বলের ভিতরে কি আছে, এই বলটা এরকম লাফায় ওঠে কেন। প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে দেয়, তারা নিজেরা বানায়, তারা নিজেরা ব্রিজ বানাচ্ছে। ব্রিজ দেখছেন, ওই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওরা হচ্ছে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাতে দিচ্ছে, বাঁশের কাঠি দিয়ে। আচ্ছা। সো কাঠি দিয়ে একটা একটা প্রজেক্ট ছিল, তো সবাই বানাচ্ছে, হচ্ছে না, লোড নিতে পারছে না। একজন মানুষের লোড নিতে হবে, চিকন চিকন আচ্ছা আচ্ছা। ইয়ে দিয়ে লোড নিতে হবে। অনেকভাবে বানাচ্ছে, হচ্ছে না। বানাইতে বানাতে তারা প্রায় 7 দিন চেষ্টা করার পর এটা বানাইতে পারছে, এবং 20 ঘন্টা একজন উঠে ওখানে দাঁড়াইছিল, যেটা এখন 2 জনের লোড নিতে পারবে। আগে একজনের লোড নিতে পারছিল না। ওই যে ক্রিয়েটিভ চিন্তা করছে কিভাবে করবো, এত চিকন বাঁশের কাঠি, বাট আমাদের নাই, মুখস্থ করতে হবে। আরে এরকম একটা টান দিবা, এরকম করবা, হয়ে গেছে ব্রিজ। ব্রিজ আঁকো, কিন্তু ব্রিজ করো ওইটা না। আঁকতে হবে আমাদের, আমাদের মুখস্থ করতে হবে। ওই যে যেটা বলছিলাম যে আমরা হচ্ছে কনজিউমার, ক্রিয়েটার না। কিচ্ছু বানাইতে বলে না, যা আছে মুখস্থ করো চোখ বন্ধ করে। তাহলে ওর যে ব্রেন, এটা তো অলস হয়ে গেল। তাকে আপনি কি করলেন, তার যে একটা সক্ষমতা, প্রতিটা শিশু 100% পটেনশিয়াল নিয়ে পৃথিবীতে আসে। একটা রিসার্চ হয়েছিল 20 থেকে 30 বছর সময় ধরে, এটা মানে হার্ভার্ড করেছিল। তারা রিসার্চ করে দেখলো যখন 7 বছর ছিল তখন পটেনশিয়াল ছিল 95 থেকে 97 পর্যন্ত। যখন এটা 10 বছর হলো এটা কমে গেল 70%। যখন এটা 30 বছর হয়েছে এটা কমে গেছে 20 থেকে 30%। তার পটেনশিয়াল সে আর ওইভাবে চিন্তাই করতে পারছে না। যেই পটেনশিয়ালটা সে নিয়ে আসছিল, আমাদের সমাজ ব্যবস্থা, এডুকেশন ব্যবস্থা তাকে সেখান থেকে বের করে দিছে, মেন্টালিটি চেঞ্জ করে ফেলছে। তো আপনার মাইন্ডসেট ঠিক না হলে, আপনার যদি স্বপ্ন না থাকে, আপনি কোথায় যাবেন? আমি বলি যার স্বপ্ন নেই সে তো জীবিত লাশ, সে তো মারা গেছে। সো মৃত লোক দিয়ে আপনি কি করবেন? ও পৃথিবীতে আছে শোপিস, যারা আমি আছি, আছে। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ এই আর কি। তো তুমি কেন এসেছো? তুমি তো ভাই মানে পশুর মতো জীবন লিড করতেছো। একটা পশু কি, একটা বাঘ কি করে? সে সমাজে আসছে, মানে বনে আসছে, এসে সে হরিণ ধরে খাইছে, বাচ্চা পয়দা করছে, শেষ তার জীবন। বাট ইউ আর হিউম্যান, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আপনার কাজ কি হবে? ইম্প্যাক্ট রেখে যাওয়া। ইবাদত আমি বলি 2 ধরনের, একটা হচ্ছে হাক্কুল, একটা হচ্ছে হাক্কুল্লাহ। একটা সৃষ্টির জন্য, একটা সৃষ্টিকর্তার জন্য। আমরা শুধু সৃষ্টিকর্তার ইবাদতগুলো নিয়ে ওয়ার্ল্ড, বাট সৃষ্টির জন্য আপনি কি করলেন? মানুষের জন্য কি করলেন? অথচ দেখেন সদগায়ে জারিয়া কি, একটা ভালো জ্ঞান রেখে গেছেন সদগায়ে জারিয়া। একটা মানুষের সাথে হেসে কথা বলছেন, সদগায়ে জারিয়া, এটা আপনার ইয়ে হবে, সওয়াব হবে। দান, এটাও হেসে কথা বলাটাও দান। আমরা মনে করি শুধু টাকাই দান। হ্যাঁ, আমাদের মধ্যে একটা আছে বেশি ওনারশিপ, মানে আমি সবকিছুর মালিক। অথচ আল্লাহ কি বলছে, এই পৃথিবী, এই যে নবমণ্ডল, ভূমণ্ডল যা আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা কি প্রতিনিধি? আমরা এটা রেন্টেড। আমাদেরকে আল্লাহ কিছু বছরের জন্য ভাড়া দিছে, দুনিয়াতে যা বেটা তোরে ভাড়া দিলাম, ওইখান থেকে ইনকাম করে পাঠাবি, আখেরাতে এই টাকা খরচ করবে। বাট আমরা কি করছি, দুনিয়ায় সব টাকা খাইতে হবে, দুনিয়ায় আমরা ইনকাম করতেছি, আমরা দুনিয়া নিয়ে পাগল। আমি কি আপনাকে সম্পদ ইনকাম করতে মানা করছি? নো। কোরআনে 32 বার জাকাতের কথা বলা আছে, তার মানে আপনাকে ধনী হতে হবে। নামাজের সাথে বারবার বলা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। তাহলে জাকাত আপনি কখন দিতে পারবেন? যখন আপনার টাকা থাকবে। আপনি কি অসৎ পথের টাকার জাকাত দিতে পারবেন? রসুল হাসান বলছেন নিশ্চয়ই নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। তাহলে আপনি উত্তম হচ্ছেন না কেন? আমাদেরকে শেখানো হয় গরিব থাকতে হবে, গরিবদের হিসাব কম। আমি ওই সকল হুজুরের বিপক্ষে যারা এই কথাটা বলেন, আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারেন, সমালোচনা করতে পারেন, আই ডিডেন্ট কেয়ার। আমি কেয়ারই করি না, আমার কিচ্ছু যায় আসে না। কারণটা কি দেখেন, এই যে আপনি বললেন যে গরিবের হিসাব কম,
ওর হিসাব আরো সব থেকে বেশি হবে। ভুল কনসেপ্ট। তাকে আল্লাহ জিজ্ঞেস করবে না যে তোমাকে তো সব কিছু দিয়েছিলাম, 100% সক্ষমতা দিয়েছিলাম, করোনি কেন? তখন সে কি উত্তরটা দিবে? সে শেখে নাই। আমি জানি না, আমার এই হুজুররা এটা বলে নাই। হুজুরদের কি দোষ? আপনি কেন শেখেন নাই? আপনার হাতে ফোন ছিল না? সারাদিন ফেসবুক তো ঠিকই চালাইছেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত ছিলেন। একটা সার্চ দিতেন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতেন যে আমি এটা জানতে চাই, ওটা জানতে চাই। সবই করতে পারছি নিজে, শুধু সাকসেসটা বাদে। হ্যাঁ, নিজেকে ডেভেলপ করে না। আর ট্রেনিং এর কথা বললেই তাবিজ বিক্রি করতে আসছেন। চিন্তা করেন, মানে সে এতটা নেগেটিভ যে শিক্ষাটাকে সে কোথায় কিসের সাথে তুলনা করছে। তাবিজটাও তো আমাদের ধর্মে হালাল না। আপনি যদি এটাকে তাবিজ বলেন, আমি বলবো যে এটা একটা হালাল তাবিজ, এটা আপনার দরকার, এটা আপনি লাইফে ডেভেলপ হন। তো আপনি কিভাবে ডেভেলপ হবেন আপনি জানেন না। দেখেন, আপনি আজকে যে দাঁত ব্রাশ করেছেন শিখেছেন না? আজকে যে আপনি প্রতিদিন আপনার চেহারা পরিষ্কার করছেন শিখেছেন কিনা? আপনি জামা কাপড় এটাও তো পড়া শিখতে হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং শিখতে হচ্ছে। তাহলে আপনি সফলতার জন্য কেন শিখবেন না? এই জন্যই তো আপনি ইভেন চাকরি আমরা তো পাবেন না। জুতা পরাটাও শিখি, যে একটা হ্যাঁ। ডানের একটা বামের। অবশ্যই। এবং ওই জুতোর ফিতা বাঁধাটাও শিখতে হ্যাঁ, হয়েছে। তাহলে আপনি কেন চিন্তা করছেন না যে আজকে আমার বেতন 20,000, তাহলে আমার নিশ্চয়ই ঘাটতি আছে। আমার অফিসে আরেকজন 5 লাখ টাকা বেতন পাচ্ছে, ও কেন 5 লাখ পাচ্ছে? আপনি বলেন মামা চাচা রেফারেন্স, এগুলো যায় আসে না। আমরা কি মাথা মোটা লোক? এত লোক যে আমরা চাকরি দিই, আমরা কি ওই মামা চাচা দেখে নিব? কোয়ালিটি না থাকলে কোম্পানি কি পাগল? তারা কি চিন্তা করবে যে সে কাজ পারে কিনা? এই চিন্তা অনেক আগের ছিল, এটা এখন আর চলে না। এখন সবাই স্কিল খোঁজে, সে কাজ পারে কিনা, জানে কিনা, বোঝে কিনা। রেফারেন্স এখন ওইভাবে কাজ করে না। সো এখন আপনাকে যোগ্য হতে হবে। এই সময়টা যোগ্যতার সময়। এখন আপনি যোগ্য হলে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং এর যুগ। কোনো বিষয় নেই যে আমার যে ভিডিও এডিটর তা আসেই না অফিসে, বাসায় বসে বসে কাজ করে। ডিজিটাল মার্কেটার ও আসে না, ওয়েব ডেভেলপার আসে না, রিমোট জব করতেছে, নাটোর থেকে করতেছে, রাজশাহী থেকে করতেছে, বা শেরপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে করতেছে। তাহলে ওরা কেউ আসে না, আমার কি কাজ থেমে আছে? কাজ তো করতেছে তারা। তো এই যে ব্যাপারটা আমরা ভুলে যাই, আমরা ভাবি যে আমাকে অফিসে যেই চাকরি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, সিভির মধ্যে কিচ্ছু নেই। আমরা যখন সিভি দেখে আমি সব থেকে বেশি হতাশ হই। কেন? কারণ অনেক কিছু লিখছে, আমি আর এই স্কিল সেই স্কিল, লিডারশিপ, ঘোড়ার ডিম মুরগির ডিম সব লিখে শেষ করে ফেলছে। বাট যখন জিজ্ঞেস করছে কিচ্ছু জানে না, লিডারশিপ কি এটাও বলতে পারে না। মানে সুন্দর করে কম্পিউটার দোকানে গিয়ে বলছে যে একটা ভালো সিভি লিখে বানায় দেন, দেন। বানায় দেন, কিন্তু জীবনটারে আর ওইভাবে সুন্দর করে না। সাজায় নেয়। ওই আগে একটা কাহিনী হইতো বুঝছেন, আগেকার যেটা হইতো যে মেয়ে যদি কালো হয় তখন সুন্দরী একটা মেয়েকে দেখাইতো, বিয়ে দিত কালোটার সাথে। সো এখন ব্যাপারটা হচ্ছে, মানে আমি এটা কাউকে ছোট করার জন্য বললাম না, আমি নিজেও তো দেখতে কাল। সেই সুন্দরী দেখাচ্ছেন যে আমি খুবই সুন্দরী, বাট যখন জামাই দেখলো খিরে আমি কি বিয়ে করলাম, কি পাইলাম। সো এটাই হয় যখন ওনারা দেখে, বা যারা ইয়েতে থাকে ভাইবা বোর্ডে, তারা দেখে যে কিচ্ছু নেই, নাথিং এলস। প্রশ্ন করলে বলতে পারতেছে না, কাঁপতেছে। তো তুমি কাঁপবা কেন? বলে যে আমার কনফিডেন্সের ঘাটতি। কনফিডেন্সের ঘাটতি কেন? কারণ তুমি এটা করোনি। কনফিডেন্স কোথা থেকে আসে? দুইটা জিনিস থেকে কনফিডেন্স আসে, একটা হচ্ছে লার্নিং আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই কাজটা আপনি কতবার করেছেন। সো কিচ্ছু না, আপনি তো খাবেন চিনি। চিনি দেখেন কত খারাপ, এই যে সাদা জিনিস খাইতে মানা করেছিলাম, চিনি কত খারাপ। চিনি এমন একটা জিনিস, আপনি শর্করা খাইলে তো শক্তি বাড়ার কথা, তাই না? চিনির মধ্যে তো গ্লুকোজ আছে। বাট চিনি এতটা খারাপ, সে আপনার ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয়, এই যে শক্তি উৎপাদনে মানে বাধা দেয়। কি জিনিস দেখেন, আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করতেছি, বলে যে ধ্বংস হয় কেন? আমি তো ভাই আমাদের বাংলাদেশের ডাক্তারকে থ্যাংক ইউ দিই, ধন্যবাদ দিই, যে এতগুলো মরা লোকরা আপনারা বাঁচায় রাখছেন। এটি কবে গেছে ডেড এক্সপায়ার? মানে এগুলো হচ্ছে ডেড এক্সপায়ার হয়ে গেছে। এই জিনিসগুলোকে আপনারা ওই ভেন্টিলেটর দিয়ে বা আইসিইউতে রেখে বাঁচায় রাখছে মেডিসিন দিয়ে। মেডিসিন না থাকলে তো অনেক মানুষ আগেই এক্সপায়ার হয়ে যেত। কারণ তার যে কন্ডিশন, সে নিজেই নিজেকে মারতেছে। ওই যে একটা কথা আছে না যে পায়ের মধ্যে কুড়াল মারা, না কি যেন একটা কথা আছে। তো আমরা হচ্ছে কুড়ালে পা মারি, নিজের পায়ে নিজে কুড়াল মারা না, আমরা কুড়ালে Right. আমাদের পাটা মারি। এতটা আনেওয়ার জাতি আমরা হয়ে গেছি, অথচ আমরা বীরের জাতি। আমাদের ইতিহাস দেখেন কত গৌরবোজ্জ্বল। পৃথিবীর কোনো জাতি আছে যে তার ভাষার জন্য জীবন দিছে? আমরা দিছি। এমন কোনো নজিরই নাই যে মুক্তিযুদ্ধ যখন হয়েছে প্রতিটা মানুষ যুদ্ধে শরীক হয়েছে, যে যেভাবে পারছে। হয়তো কেউ অস্ত্র দিয়ে, কেউ খাবার দিয়ে, কেউ শেল্টার দিয়ে, বিভিন্নভাবে। চিন্তা করেন এই জাতি, আমরা বীরের জাতি, বাট আমরা নিজেদেরকে এমন লুজার করেছি, এখন উঠে দাঁড়াইতে পারি না, একজনের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। এখন আমাদের অবস্থা তো স্ক্রলিং। আচ্ছা ঠিক আছে, বাপে কথা বলতেছে, ওর বাবা কথা বলছে, বাবা যাবা কিনা স্কুলে? তো দেখি বাবার দিকে যে তাকাবে সেই সুযোগ সময়টাও তার নেই। নুইয়ে গেছি আমরা। সো এখান থেকে বেরিয়ে আসতে হবে। সফল হওয়া এত সোজা না। অনেকে আমাকে বলে এসি রুমে বসে অনেক কথা বলা যায়, আপনি মাঠে করেন। মাঠে আমি কাজ করেছি। আমি 8.5 বছর রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছি, রোদের মধ্যে ঘুরে ঘুরে এমনি কালা, আরো পুরাই ফেলছি নিজেকে। পুরাইতে আজকে এখানে এসে কথা বলতে পারছি। একদিনে তো হয় নাই। যে পরিমাণ পরিশ্রম আমি করেছি, আপনাদেরকে যদি আমার জীবনটা দিই, আপনাদের অর্ধেকের, মানে অর্ধেক না, অর্ধেক 100 ভাগের যদি 100 জনকে আমি বলি, আপনারা 99 জন না বলবেন যে না, মৃত্যু অপর জীবন আমি চাই না। এত কষ্ট। আরে আমার বাবা আমাকে কোলে নেয়নি। আমি যখন পৃথিবীতে আসি আমার বাবা আমাকে কোলে নেয়নি, আমাকে আনতে শুদ্ধ যায় নাই। আপনি আমার জীবন লিড করতে পারবেন? আমার যখন জন্ম হয়েছিল, আমার বাবারা 7 ভাই। সো আমার বাবা মানে
যেহেতু আমার দাদার 2টা ওয়াইফ ছিল, ছোট ওয়াইফের বড় ছেলে। সো আমার সকল চাচাদের মানে সবারই ছেলে হয়েছিল। আমার বাবার প্রথম কন্যা সন্তান হয়েছে। আমার দাদু ওই দিন বলছে যে তুমি তো বংশের মান ডুবালে। রাগ করে আমার বাবা আমাকে আনতে যায় না, আমার নানি এনে রেখে গেছে, আমাকে কোনোদিন কোলে নেয়নি আমার বাবা। আপনি আমার জীবন সম্পর্কে জানেন কতবার মারা গিয়েছি আমি, মরতে চেয়েছি, রাস্তার রেল লাইনে দাঁড়াইছিলাম, 2 ঘন্টা ট্রেন লেট ছিল। এই গল্প আমি বারবার বলি। আজকে আপনার সাথে হয়তো 2 ঘন্টা আমি কথা বলতে পারছি, ওই দিন যদি 2 ঘন্টা ট্রেন লেট না হইতো আপনি আমাকে দেখতেও পাইতেন না। সো মানুষের কথা কতটা পাওয়ারফুল, মানুষের কথা আমি মরতে চলে গেছি। এটা আপনারা সমালোচনা করেন, হাউ রেডিকুলাস। সমালোচনা যদি করার দরকার নিজের করেন। কি করেছেন আপনি সমাজের জন্য, কি করছেন, জাতির জন্য কি করেছেন? এসে বলেন যে আমরা সমালোচনা করছি। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই। গত পরশুদিন আমি একটা ক্লাস নিচ্ছিলাম, উনি একজন ভাইস প্রিন্সিপাল, উনি আমাকে বলতেছে আপনার ক্লাসের আমি সমালোচনা করতে চাই। আমি তখন বলছি স্টপ, আপনি একজন শিক্ষক মানুষ, আমি আপনাকে স্যার করে বলতেছি যে স্যার প্লিজ এই কাজটা করবেন না। আপনি সমালোচনা করবেন মানে কি? এখানে আমার 500+ স্টুডেন্ট আছে ক্লাসের মধ্যে, আপনি এখন ওইখানে সমালোচনা করবেন আমার? আপনি আমার ক্লাস করেছেন, করে এখন আমার সমালোচনা করবেন, হয়তো আমার কোনো কথা আপনার ভালো লাগে না, এটা তো সমালোচনা করার রাইটস আপনার নাই। আপনি সূরা হুমাযাটা পড়ে আসবেন। তাহলে ধ্বংস কার জন্য? যারা অন্য সমালোচনা করে। আপনি সমালোচনা করতে যাচ্ছেন। আপনি যদি সমালোচনা করতে চান আপনার উচিত কি? আলাদাভাবে আমার সাপোর্ট টিমে SMS দেওয়া যে মিতু আপু এগুলো বলেছে, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। এটা সবার সামনে সমালোচনা। এই যে বাবা মারা এই ভুলগুলো করে, একটা ছেলে মেয়ের সাথে আরেকটা ছেলে মেয়েকে ছোট করে ফেলে, সম্পর্কগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায়। ভাই বোনে কেন যুদ্ধ হবে? ভাই বোনে কেন মারামারি হবে, ঝগড়া হবে? কারণ তার বাবা মা বলে যে দেখ তোর ভাই কি করতেছে, তুই কিচ্ছু পারস না, আবুল কোথাকার। হুম। ওই যে মিস্টার নুডলসের আগে একটা ছিল যে সবসময় সে লেট করে, আগে একটা অ্যাড ছিল, যেদিন থেকে নুডলস আসছে সেদিন থেকে সে অফিসে সময় মতো যায়। লেট লতিফ না কি যেন একটা ইয়ে ছিল। সো এই জায়গা থেকে দেখেন, লেট আপনি তখনই হবেন যখন আপনি সময় মতো। মানে শিক্ষিত বেকারের যে জায়গাটাতে আমরা ছিলাম, অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে ব্যবসা করার চিন্তা করে। তো ব্যবসা করতে আসলে যে জিনিসটা হয়, প্রথমত অর্থের একটা সংকট থাকে। তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে উদ্যোক্তাদের আপনার হচ্ছে মূল সমস্যা কোথায়? সেটা কি ফিনান্সিয়াল সমস্যা নাকি আপনার হচ্ছে গিয়ে মেন্টালি সমস্যা, মাইন্ডসেটের সমস্যা। এখন দেখেন, সে চাকরি করতো, চাকরি ছেড়ে বিজনেস করবে, ওয়াই? তো আপনি তো চাকরি একটা করছেন, একটা মাস শেষে একটা সার্টেন অ্যামাউন্ট পাচ্ছেন, হঠাৎ করে যখন আপনি বিজনেসে আসবেন কিচ্ছু নেই। এখানে আপনাকে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, ইভেন তো 10 বছর পর্যন্ত সময় দিতে হতে পারে। উদ্যোক্তা সবাই হতে চায়, উদ্যোক্তার পিছনের পেইন কেউ নিতে চায় না। আপনি ভাবছেন যে আমি উদ্যোক্তা মানে আমি মালিক, আপনি মালিক না, আপনি বড় কামলা। আপনি 8 ঘন্টার জায়গায় 24 ঘন্টা ডিউটি বেছে নিছেন। আগে আপনার শুক্র শনিবার ছুটি ছিল, এখন আপনার সেই ছুটিও নাই। রাইট। আপনি চিন্তা করেন যে যারা মনে করে, আমি বলবো যে ভাই উদ্যোক্তা হওয়া কঠিন জার্নি। আপনি উদ্যোক্তা হন, আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আল্লাহ বলছে যে রহমতের 10 ভাগের 9 ভাগ বিজনেসে আছে। কিন্তু উদ্যোক্তা তার মানে বুঝতে হবে এটা কত কঠিন। রহমতের 9 ভাগ থাকা মানে কি, ইটস ভেরি টাফ। তা না হলে আল্লাহ কেন বলছে উদ্যোক্তারা কার সাথে থাকবে? বিজনেসম্যানরা, সৎ ব্যবসায়ীরা থাকবে শহীদদের সাথে, নবী রাসূলদের সাথে, সাদিকদের সাথে, সত্যবাদীদের সাথে। এত সোজা না তো বিজনেস করা। আপনি ভাবছেন যে আমি 10 টাকায় কিনে আনবো, 20 টাকায় বেচবো, রং কনসেপ্ট। আপনি 10 টাকায় কিনে আনবেন, আপনার ফেসবুকের কস্ট চলে যাবে 7 টাকা, 17 টাকা শেষ, ম্যানেজমেন্ট কস্ট আছে 22 টাকা, দেখবেন যে প্রতিটা প্রোডাক্ট আপনার 2 টাকা লস। কই থেকে আনবেন? আমরা শিখতে চাই না। বিজনেস শুরু করার আগে অ্যাটলিস্ট MVP করেন। এটাকে আমি বলি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, অর্থাৎ সামান্য কিছু নিয়ে আগে ট্রাই করে দেখেন পারবেন কিনা। চাকরি ছেড়ে লাভ দিয়ে বিজনেসে নেমে যান না। আরে ভাই উদ্যোক্তা হবো, আমার ভাই তো সিঙ্গারা বেচে 20 টাকা করলো, আমি এবার সিঙ্গারার দোকান দিব। আপনি সিঙ্গারা নামক বাসটি খেয়ে ফেলবেন। এটা এমন একটা বাস যেটা আপনি না খাইতে পারবেন, না গিলতে পারবেন, না ওই যে বের করতে পারবেন। আমি বলবো যা করতে চান, যদি আপনি উদ্যোক্তা হতে চান ইটস ওকে। কি নিয়ে করতে চান? প্যাশন থেকে আসতে হবে, মন থেকে আসতে হবে। ধরে রাখতে হবে 3 বছর টাকা না থাকলেও আমি এখানে সময় দিব, বাসা থেকে নিয়ে এসে দিব। যেটা হচ্ছে স্টিভ জবস করেছে, যেটা হচ্ছে জেফ বেজোস করেছে। জেফ বেজোসের কথা চিন্তা করেন, সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। তার যখন মাথায় আসলো যে আমি অ্যামাজন করব, সে যখন দেখলো যে না অ্যামাজনের ভবিষ্যৎ আছে, ইন্টারনেটের দিকে মানুষ যাচ্ছে, তখন সে গ্যারেজ থেকে শুরু করেছে। 9 বছর প্রফিট নাই, 9 ইয়ার্স। কয়দিন সহ্য করতে পারবেন আপনি? দিনের পর দিন লোন নিচ্ছে, টাকা নিচ্ছে, এখন ব্লাস্ট $1 ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেছে। একদিনে তো হয় না। সে 9 বছর পেইন নিয়েছে, কষ্ট করেছে, কাস্টমারের গালি খাইছে। জেফ বেজোসের একটা কথা আছে যে যখন দেখলো যে কাস্টমার অনেক গালি দিচ্ছে, সবাই এটা ডিলিট করতে চেয়েছিল, উনি বলছে না, আমরা এত ভালো কাজ করব যাতে এই খারাপটা এই ভালোর জ্বরে ভেসে যায়। আর আমরা কি করি? আমরা মনে করি যে চকবাজার থেকে প্রোডাক্ট নিয়ে আসবো, নিয়ে এসে বিক্রি করবো। আজকে প্রোডাক্ট নিয়ে এসছেন, কালকে দেখবেন নাই। চায়না থেকে নিয়ে এসছেন, বাল্কে নিয়ে এসছেন, বিক্রি হচ্ছে না, স্টক প্রোডাক্ট। আমরা বিজনেস মনে করি দোকান, বিজনেসের দোকান না। আমি বলি যে ভাই প্রতিটা বিজনেসম্যানই উদ্যোক্তা, বাট প্রতিটা উদ্যোক্তা বিজনেসম্যান নয়। উদ্যোক্তা হওয়া যায়, বিজনেসম্যান হওয়া যায় না।
বিজনেসে ইমোশন কাজ করে না, বিজনেসে দরকার লজিক, বিজনেসে দরকার ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা আমাদের নাই। বিজনেসই বুঝি না। আপনি টাকা থেকে, আমি একটা ঘটনা বলি যে আমার এক ভাই, উনি কি করছে, 10 লাখ টাকা লোন নিছে, নিয়ে ভালো কথা বিজনেস করার জন্য নিছে, নিয়ে তার শালির বিয়েতে যে সে 2 লাখ টাকা খরচ করে আসছে, মাশাল্লাহ। খুবই ভালো। এখন নট অনলি দ্যাট, তারপরে কি করছে, ডেকোরেশন আরো 3 লাখ টাকা খরচ করছে, আরো ভালো। 5 লাখ টাকা তো আছে তার কাছে, 10 লাখ টাকা তো নাই। বিজনেস শুরু করার আগে লোনের 10 লাখ টাকা নাই, পরের মাসে কিস্তি 40,000। সো চিন্তা করেন সে টাকাটা কই থেকে পাবে। অথচ দেখেন, এই যে আমি বলি যে আমি সুদের বিপক্ষে, আপনি তো শুরুটাই করলেন ভুল দিয়ে। আপনি কি করলেন, আপনি বললেন যে আল্লাহ এবং রাসূলের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, এবার আমি বিজনেসম্যান। আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি বিজনেসে সফল কিভাবে হবেন? সম্ভব না। কখনো না। আমাদের অর্থনীতি তো এটা হচ্ছে যে ইন্টারেস্ট ভিত্তিক। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি বলবো যে ভাই শুরু করেন, 500 টাকা দিয়ে শুরু করেন, 5,000 টাকা দিয়ে শুরু করেন, 10,000 টাকা দিয়ে শুরু করেন। 500 টাকা দিয়ে কি ব্যবসা হয়? লার্নিং তো নিতে পারবে সে। ব্যবসা তো এখানে হয়, মাঠে ব্যবসা হয় না তো, ভুল কথা। আমরা মনে করি ব্যবসা মাঠে হয়, মাঠে না, ব্যবসা এখানে হয়। আপনি যদি ক্যালকুলেশন ঠিক না জানেন যে কোথায় কি হবে, আপনি বিজনেস করতে পারবেন না। আমাদের বিজনেসম্যানদের প্রবলেমটা কি, তারা বেশি বিজি। বিজনেসম্যান মানে বিজি ম্যান। আচ্ছা। আমাদেরকে হতে হবে বিজি লেস, দ্যাট ইজ বিজনেস। কারণ আপনাকে তো চিন্তা করতে হবে, সবাই যা দিচ্ছে আপনিও তাই দিচ্ছেন, তাহলে সবাই যা ইনকাম করে আপনিও করবেন, বেশি কিভাবে করবেন? কেন হচ্ছে আমেরিকা লিডিং কান্ট্রি? আমেরিকার কথা বললে আবার অনেকে রাগ হয়ে যায়। হ্যাঁ, আপনি সারাদিন বড় বড় ব্র্যান্ডের কথা বলেন, তাহলে আপনি শিখবেন কার থেকে? আপনার তো একটা আইডল থাকতে হবে যে কারা ভালো করছে, আমি কোথা থেকে শিখবো, কে ভালো করছে, তার থেকে শিখবো। আপনি ভাবতেছেন যে না আমি আমার মতো করে করবো, আমার বাপে ছিল বিজনেসম্যান, দাদাই ছিল অমুক বড় ডিলার, অমুক বিজনেসম্যান। ওই যুগ চলে গেছে, প্রোডাক্ট যুগ শেষ। এগুলো তো এরা আছে, প্রোডাক্ট এরা, প্রাইস এরা, প্রমোশন এরা, কত রকম এরা চলে গেছে। এখন ইনফরমেশনের এরা, এখন হচ্ছে হার্ট টু হার্ট। আপনি যদি কাস্টমারের হৃদয়ে জায়গা করতে না পারেন, সে আপনাকে টাকা দিবে না। আমি আমার বই দ্য পাওয়ার অফ মার্কেটিং, সেখানে আমি লিখছি যে কাস্টমারের মানিব্যাগ থেকে টাকা বের করার আগে তার হৃদয়ে আপনার জন্য দরদ পয়দা করেন, সে টাকা দিতে 1 মিনিট লেট করবে না। মানুষ টাকা দিতে চায়, টাকা নিয়ে বসে আছে, খরচ করার জায়গা পাচ্ছে না। তো যদি তাই না হতো তাহলে তো আমাদের লক্ষ লক্ষ টাকার কোর্স বিক্রি হতো না। তো সে টাকা দিতে চায়, কিন্তু আপনি কি দিচ্ছেন তাকে? আপনার কথা শুনে কেউ মোটিভেট হইলো, হওয়ার পরে পরবর্তীতে আপনার হচ্ছে একটা জায়গায় ফোকাস দিল, কিন্তু ফোকাসটা ধরে রাখতে পারে না। এটার কারণটা কি? কারণ তার প্যাশন নেই, অবজেক্টিভ ঠিক নেই, তার ওয়াই নেই। কেন কেন আমি এটা করবো? আমি মনে করেন আমি তো মোটিভেশন দরকার আছে। আমি আপনাকে বললাম যে ভাই আপনি এখন 20 বছর পার হয়ে গেছে, একটা কিছু করেন, আপনি শুরু করলেন, ভালো কথা, কিন্তু কি শুরু করলেন, কেন শুরু করলেন, কিভাবে করলেন? কোনো এই যে 3টা প্রশ্নের অ্যান্সার নাই। আমি কি করব, কেন করব, কিভাবে করব। আপনার হোয়াইটা যত ক্লিয়ার হবে আপনি তত সফল হবেন। আমার হোয়াই ক্লিয়ার। আমার হোয়াই কি? আমি 10 মিলিয়ন মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবো, এটা আমার হোয়াই। অ্যান্ড আল্লাহর রহমতে এটা 10 মিলিয়ন না 20 মিলিয়ন ছাড়াই গেছে। মাশাআল্লাহ। এটা আল্লাহর রহমত, এটা আমার করার কিছু নেই, এটা আল্লাহ চেয়েছেন বিদায় হয়েছে। সো এটা অনেকে জেলাস ফিল করে। হ্যাঁ, যা ছাড়ে, একজন লিখছে কি জানেন, একটা পোস্ট করছি আমি, আমার এক স্টুডেন্ট সে আমের বিজনেস শুরু করছে, তো আমাকে বলছে যে আপু একটু রিভিউ দিয়েন আমার জন্য। সে আম পাঠাইছে, এই কয়েকটা আম আপনাকেও দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, ওই সে আম পাঠাইছে হাড়িভাঙা আম, ওটা আমি কাটছি, কেটে মানে আমি দেখালাম যে আমটা কিরকম। সো হাড়িভাঙা আম কিন্তু অন্য আমের থেকে একটু মিষ্টি কম হয়, বাট পুষ্টিকর আম। যদিও আম তা আমি, আপনি মিষ্টি আম যদি খাইতে চান আপনাকে রাজশাহী যেতে হবে, চাপাই যেতে হবে, অথবা দিনাজপুর যেতে হবে। দিনাজপুরের আম মিষ্টি। তো ওই আমটা আমি কেটে ভিডিও করছি, একজন লিখছে এখন আম কেটেও ভাইরাল হয়। ওইটা মানে 1-150 ভিউ হয়েছে মেবি, মানে লক্ষাধিক মানুষ দেখছে। এটা নিয়েও জেলাস। না, এইটা তো একটা জায়গা আছে এখন সস্তা। সেটা হচ্ছে কি, আপনি যদি ফেমাস হন, আপনাকে নিয়ে আমি আর কিছু না পারি, একটু সমালোচনা করলে আমি একটু ভাইরাল হতে পারবো। এটাকে আমি বলি জানেন, পৈশাচিক আনন্দ। অন্যের সমালোচনা করলে আমাদের একটা পৈশাচিক আনন্দ হয়। আপনার ভিতরে একটা শয়তান আছে না, মানুষের ভিতরে 2টা জিনিস আছে, তাই না? একটা নেগেটিভ, একটা পজিটিভ। পজিটিভ। এই শয়তানের কাজ কি? যখন আপনি উল্টাপাল্টা করেন, কারো সমালোচনা করেন, আমাদের প্রবলেমটা কি? আমরা পুরা পৃথিবীকে দোষ দিই। আমরা ভাবি যে আরে মুগ্ধ ভাই ভালো না, ওই যে নাইম ভালো না, ও ভালো না, সে ভালো না, আমি মৃত্যু, আমি তো ভাই দুধে দেওয়া তুলসী পাতা, আমার কি দোষ? আমরা নিজের বেলায় হয়ে যাই উকিল। রং কনসেপ্ট। নিজের বেলায় উকিল হয়ে যায়, নিজেকে বাঁচানোর চেষ্টা করি, বাট নিজেকে জাজ করতে হবে। আয়নার সামনে দাঁড়ান, চিন্তা করেন আপনি কি করেছেন। আপনি যখন নিজের দোষগুলো খুঁজে বের করতে পারবেন, তখন সমাধান করতে পারবেন। 2টা বিষয় আছে, হোয়াট কন্ট্রোলেবল অ্যান্ড নন কন্ট্রোলেবল। আমরা সবসময় যেগুলো কন্ট্রোল করতে পারবো না সেগুলোকে কন্ট্রোল করতে চাই। আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি কাকে কন্ট্রোল করতে পারবেন? আপনাকে। আপনি চিন্তা করছেন যে মিতু আবার একটু কমেন্ট দিয়ে একটু ওনারে বসায় দিই, একটু ডাবায় দিই, ওনার নামে 2টা সমালোচনা করে উনি ধ্বংস হয়ে যাক। আপনি কার ধ্বংস চাইলেন? আমার ধ্বংস চাই কি করলেন? আপনি আপনার ধ্বংস করলেন।
কারণটা কি? আপনি যা চাচ্ছেন সেটাই আপনার জন্য হচ্ছে। একটা মজার ঘটনা বলি। আপনি যখন কারো জন্য দোয়া করেন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে। তাহলে আপনি যখন আমার ধ্বংস চাইলেন 70,000 ফেরেশতা আপনার ধ্বংস চাইলেন। আমি আপনার জন্য সিরিয়াসলি খুব কষ্ট পেলাম যে আপনি আমার জন্য যে ধ্বংস চাইলেন। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই যে সমালোচনা করা কতটা খারাপ আমি কেন বলি? আপনি যখন সমালোচনা করলেন তাহলে কি হইল? ওই ব্যক্তির পাপগুলো আপনার আমলনামায় যুক্ত হলো। ইভেন দোর এমন একটা সময় হবে মানে শেষ বিচারের দিন যখন আপনার সমালোচনা অতিরিক্ত হয়ে গেছে, আপনার সোয়াব দিয়ে শেষ হয় নাই। তার পাপ তো পাইলেন। পরে আপনার সোয়াবগুলো তাকে দিতে হবে এবং তার ভাগের জাহান্নাম আপনাকে খাটতে হবে। কি একটা নেগেটিভ চিন্তা ভাবনা। আপনি আরেকজনের সমালোচনা করা মানে কি? নিজের কপালে দুঃখ তো আনলেন, কষ্ট তো আনলেন, পেইন তো আনলেন, আবার জাহান্নামের একটা দরজাও আরো বড় করে খুললেন। আগে একটু ছিল, এখন আরো বড় করে খুললেন যে আপনি রাজার মতো জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ভুলে যাই। সো আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সো আমরা যখন একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি টার্গেট নিলেন যেটাতে ছিলাম আমরা যে কেন পারি না? আপনি যেটা বললেন যে কেন মোমেন্টাম বা ফোকাস ধরে রাখতে পারে না? কারণ তার ওয়াইটা ক্লিয়ার নাই। ওয়াইটা কি? আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন? আমার মাকে। আপনার মাকে ভালোবাসেন। একটা বিল্ডিং এ একটা শয়তান লোক আপনার মাকে ধরে দাঁড়ায় আছে। বলতেছে হয় মুগ্ধ মরবে নাহলে ওর মা মরবে। এখন আপনাকে বলতেছে যে মুগ্ধ ভাই আপনি হয় লাভ দেন নাহলে আপনার মাকে ফেলে দিব। আপনি কি করবেন? তখন তো পরিবেশটা এমন হবে যে আমিই লাভ দিব। আপনি লাভ দিবেন। কারণ আপনার ওয়াইটা ক্লিয়ার যে আপনি কি চাচ্ছেন আপনার মাকে বাঁচাতে। যতক্ষণ পর্যন্ত আপনার বিজনেস বা আপনার লাইফ, আপনার কেরিয়ার সম্পর্কে আপনার ওয়াই ক্লিয়ার না, আপনি কাজ করে মজা পাবেন না। বেশিরভাগ মানুষ কেন হচ্ছে ৫টা না বাজতে সময় দেখে জানে আর ২ মিনিট আছে। বিকজ তার ওয়াই ক্লিয়ার না। সে কেন কাজ করতেছে সে জানে না। সে টাকার জন্য কাজ করছে। টাকার জন্য যদি আপনি কাজ করেন, আপনি সারাটা জীবন চাকর থাকবেন। আপনি কোনোদিন টাকার গোলাম আপনি। যখন আপনি টাকার বাইরে এসে কাজ করতে পারবেন, তখন এত টাকা আসবে আপনি রাখার জায়গা পাবেন না। পাবেনই না। কারণ আমি জানি না, এই যে আমি এখানে বসে আছি না, দেখবেন যে একটার পর একটা পেমেন্ট আসতেছে। টুংটাং শব্দ হইতেছে। কোথা থেকে আসতেছে? আপনারা কিনতেছেন, চলে আসতেছে। প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমার কিছু করতে হচ্ছে। কারণ আমি সিস্টেম ডেভেলপ করে রাখছি। আমার ওয়াইটা ক্লিয়ার, আমি কি চাই? আপনার ওয়াইটা ক্লিয়ার করেন। কেন চান? কেনটা যত মানে ডিপ হবে, যত গভীর হবে, তত মোমেন্টামে থাকতে পারবেন আপনি। তার আগে থাকতে পারবেন না। আপনি মোমেন্টে থাকতেই পারবেন না। আপনি গেছেন টাকার জন্য, কতক্ষণ টাকার জন্য কাজ করবেন? এই যে আমার ক্লাস ৪টা পর্যন্ত করে, ৪টা পর্যন্ত আপনি দাঁড়ায় বক্তব্য দিতে পারবেন? আপনি ৭টার দিকে শুরু করছেন, ভোর ৪টা পর্যন্ত আপনি কথা বলতেছেন। শুধু টাকার জন্য পারবেন? পারবেন না। কোনোদিনই পারবেন না। আমি বলি যে ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে না যায়, আমি টানা ৩০ ঘন্টা বক্তব্য দিতে পারবো। যখন মানুষের জন্য কথা বলি, তখন অন্যরকম একটা এনার্জি ফিল করি, অন্যরকম একটা শক্তি ফিল করি। এটা হচ্ছে একটা আল্লাহর রহমত। যখন আপনার ওয়াই ক্লিয়ার যে আমি কি চাই, সেটার জন্য আপনি সবকিছু দিয়ে কাজ করতে পারবেন, সবকিছু দিয়ে। কিন্তু ওয়াই ক্লিয়ার না, আমি টাকা চাই, আপনি কিচ্ছু পাবেন না। সারা জীবন কামলা দিবেন, লিখে নেন আমার থেকে। আপনি যদি টাকা চান, সারাটা জীবন কাজ করে যাবেন। বাট আপনি যদি ইম্প্যাক্ট চান, আপনি যদি নিজের সমস্যা বাদ দিয়ে অন্যের সমস্যা সমাধান করতে যান, হাজার মানুষের সমস্যা সমাধান করবেন। আপনার সমস্যা একজনের। সাপোজ আপনার সমস্যা ১০ লাখ টাকার। আপনি ১ কোটি টাকার সমস্যা সমাধান করেন না। কয় টাকা পাবেন? ১ কোটি টাকা পাবেন। তো আপনার সমস্যা ১০ লাখের, আপনি সমস্যার সমাধান করতেছেন ৫,০০০ টাকার। ৫,০০০ টাকা পাইতেছেন। বলতেছেন ৯৫ পাচ্ছি না। এই দেশ ভালো না, এই জাতি ভালো না, দুর্নীতি। দুর্নীতি তো আপনি নিজের সাথে করেন। আমি বলি সবথেকে বড় দুর্নীতি কি? নিজেকে ধোঁকা দেওয়া, নিজেকে অযোগ্য রাখা। এর থেকে বড় দুর্নীতি কি হতে পারে? নট অনলি দ্যাট, আপনি নিজের সাথে করলেন, সমাজের সাথে করলেন, আপনার ফ্যামিলির সাথে করলেন। ইভেন দোর মরার পরে আপনি নিজের সাথে আবার করবেন। কারণ আপনার জন্য ওয়েট করছে হুতামা। হুতামা কি? প্রজ্বলিত আগুন। যেখানে আপনাকে চিকেন ফ্রাই করা হবে। তন্দুরি। সো এই যে তান্দুরির যে ব্যবস্থাটা করলেন, যাক আল্লাহ আপনাকে বাঁচাক। আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ প্রতিটা মানুষকে আল্লাহ যাতে তাকে জান্নাত দেয়। কারণ কি? মানে শত্রুর জন্য আমি খারাপ দোয়া করতে পারি না। সে আমার শত্রু। তার জন্য আমি খারাপ দোয়া করতে পারি না। একটা গল্প আছে। আমি বলি, দেখেন একজন নবী ছিলেন। সো উনার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। উনি কি করতো? যখনই খাইতো একজনকে নিয়ে যেত, মুসাফিরকে নিয়ে খাইতো। তো এরকম একজনকে ডাকছে, ডেকে তাকে খাইতে দিছে। দেওয়ার পর তাকে জিজ্ঞেস করছে, "তুমি কাকে বিশ্বাস করো?" সে বলছে, "আমি তো ইহুদি।" বলছে, "তুই এখনই বের হ। তুই এই মুহূর্তে আমার এখান থেকে বের হয়ে যা।" তারা বের করে দিছে। আল্লাহ নারাজ হয়ে গেছে। তখন আল্লাহ থেকে ওহী আসছে। আল্লাহ বলতেছে যে, "ওকে যদি আমি বছর পর বছর খাওয়াইতে পারি, আর তুমি তাকে একবার খাওয়াইতে পারলা না?" তখন সে আবার গেছে, যায় মাপ চেয়ে নিয়ে এসে ওকে খাওয়াইছে। So আমাদের সমস্যাটা কি? আমরা ভাবি যে অন্যরা খারাপ। ওরা হবে না। আমি তো ভাই অনেক বড় ধার্মিক। নো, আপনি এটা চিন্তাই করতে পারেন না। এই জন্যই বলা হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না। আপনি আপনার জায়গায় সেরা হন, বেস্ট হন। এটা আমরা কি করি? অন্যভাবে। আমাদের দেশে তো আরো এটাকে কি বলে? গোঁড়ামি চলে। মানুষ বিজনেস করতে আসে, হুম, কিন্তু বিজনেস করতে এসে আপনার হচ্ছে কি মার্কেটিং এর ব্যাপারে উদাসীন হয়ে থাকে। হুম, ভাবে যে আমি তো প্রোডাক্ট আমার ভালো, হুম। আমার সেল অটো চলে আসবে। এই কনসেপ্টের ব্যাপারে আপনি কি বলবেন? মারাত্মক ভয়াবহ প্রবলেম। আপনি নিজেই আপনার বিজনেসকে গলা টিপে হত্যা করছেন।
নো মার্কেটিং নো মানি, ইয়েস মার্কেটিং ইয়েস মানি। মার্কেটিং না করলে মানি আসবে না। সো আমরা সেলস করতে চাই, সবাই বলে সেলস অ্যান্ড মার্কেটিং। আমি এটার 100% বিরোধী। অনেকে আমাকে নিয়ে এটা নিয়ে কথা বলতে পারেন যে বাংলাদেশে এত সেলসের ট্রেনিং হয়, অনেক ভালো ভালো ট্রেনার আছে, আই অ্যাপ্রিসিয়েট দেম, আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। তারা অ্যাটলিস্ট তারা ট্রেনিং করাচ্ছে, যদিও তারা সেলসের কথা বলছে, তারা মার্কেটিংয়ের ট্রেনিংই করায়। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কি দেখেন, কারণ মার্কেটিং করতে হবে। আপনার যে প্রোডাক্ট আছে এটা মানুষ কিভাবে জানবে মার্কেটিং না করলে? আপনি সেলস কখন করতে পারবেন? যখন মার্কেটিংটা হবে। সাপোজ আমি যে আছি, আপনি কিভাবে জানলেন? ফেসবুকে আমাকে পেয়েছেন, তারপর আমি ওখানে আমার মার্কেটিং করতেছি। আমরা মনে করি মার্কেটিং মানে শুধুমাত্র প্রোডাক্ট। আপনি আপনার মার্কেটিং করেন। আমি বলি যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা করেন সবকিছু মার্কেটিং। হয় এটা আপনার সাথে হচ্ছে, নইলে আপনার বিপক্ষে হচ্ছে, হয় পজিটিভ নয় নেগেটিভ। আপনি চাকরি করেন, অফিসে যে ঠিক মতো কাজ করেন না, মার্কেটিং কি করলেন? আপনি একটা কামচোর, প্রমোশন পাবেন না আপনি, বসের চোখে আপনি তো ফাঁকিবাজ। হ্যাঁ, আপনি বসকে অনেক তেল দিলেন, বস প্রমোশন সময় আপনাকে দিবে না। আপনি ভাবলেন যে তেল দিয়ে রাখছি হবে, সাপোজ তেল দিলেন, দিয়ে হইল, ওই বস চলে গেলে আবার তো যাবেন গা চাকরি হারাবেন। নিজেকে যোগ্য করেন, যোগ্যতার বাইরে কোনো কিছুই নেই। বিজনেস করতে গেলে আপনাকে মার্কেটিং শিখতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আমেরিকা কেন লিডিং? কারণ তারা মার্কেটিংয়ে সেরা। আগে যুদ্ধ করে দেশ দখল করা হতো, এখন মার্কেটিং করা হয়। পৃথিবীতে যে কোকাকোলা আছে আপনি কিভাবে জানলেন? পৃথিবীতে 200 কোটি মানুষ প্রতিদিন কোক কিনে, মানে 200 কোটি মানুষ কিনে না, 200 কোটি বোতল বিক্রি হয় কোকের। চিন্তা করেন কি পরিমাণ কোক বিক্রি হয়। তাহলে ওরা কিভাবে করে? পুরো পৃথিবীতে মার্কেটিং মার্কেটিং। এখন দেখেন এমন একটা পানীয় যেটা স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর, আমি বলি, সেটা বলতেছে ওপেন হ্যাপিনেস। কি বলতেছে যে এটা খুললে তোমার মধ্যে হ্যাপিনেস আসবে। আপনি খুলে নিজের কিডনি লিভারকে অনেক শান্তি দিচ্ছেন। কয়েকদিন পরে ডাক্তার এসে বলবে যে আপনার পাথর, এখন অপারেশন করেন। কিছু করার নাই, ডাক্তাররা কি করবে? কিচ্ছু করার নেই। আমরা অনেক সময় ডাক্তারদেরকে নিয়ে অনেক সমালোচনা করি, বাট তাদের তো লিমিটেশন আছে। আপনি নিজেকে ধ্বংস করতেছেন, কয়টা ঠিক করবে? ইভেন ধর একবার একটা রোগীর সাথে কথা বলতেছিলাম, বললাম যে আপনার কি সমস্যা? আমি হসপিটালে গেছি। তো বলতেছে যে আমার তো গিরার ব্যথা, একটু বুকের ব্যথা, একটু পায়ের ব্যথা, ওইটা এই সমস্যা, ঠিক মতো খাইতে পারি না, কাশি হয়, রুচি নেই, কনস্টিপেশন মানে দুনিয়ার সমস্যা। আমি বললাম আপনার কয়টা সমস্যা? বলছে আমি তো জানি না, অনেক সমস্যা। তাহলে এত সমস্যা, এই যে তার জীবনে এত সমস্যা কেন হয়েছে? এটা কি কোনো কারণে আসছে? সে ডেকে আনছে। আমাদের জীবনে কোনোদিন প্রবলেম আসে না, আমরা দাওয়াত দিই যে আসো। ওই যে একটা ডায়লগ আছে না, আবেল মুঝে মার। তো বেল এসে আমাকে মারতে বলতেছে। আমি ওই যে বেল মানে কি বুঝতেছেন তো, ষাঁড় গরুকে ওই হিন্দি ভাষায় বেল আচ্ছা বলে। আচ্ছা। হুম। তো ওই যে একটা ষাঁড়ের প্রতিযোগিতা হয়, কিন্তু দেখবেন আপনি ভাইরাল হয় মাঝে মাঝে। তো ওই ডাকতে দেন, আপনি ষাঁড়কে বলতেছেন লাল একটা কাপড় পরে গেছেন, লাল কাপড় দেখলে তো ষাঁড় খেপে যাবে, বলছেন আয়। ওর একটা দিবে যখন দুইটা শিং দিয়ে গুতা, তখন বুঝবেন যে কি মজা। তো আমরা এভাবে করি যে আবেল মুঝে মার, নিজেই নিজেকে ধ্বংস করি। ধ্বংস করে ডাক্তারের কাছে যাই বলি যে ডাক্তার সাহেব এখন আমার ভালো করেন। উনি কি করবে? উনি মেডিসিন দিতে পারে, ট্রিটমেন্ট করতে পারে, সার্জারি করতে পারে, কেটে সেটা যা করা যায় যতদূর সম্ভব কয়েকটা সেলাই দিয়েও আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। চিন্তা করেন, ওপেন হার্ট সার্জারি করতে হয়, বডি কেটে হার্ট বের করে সেটাতে সার্জারি করতে হয়। কি রকম অন্যায় আমাদের সাথে করি। মার্কেটিং শিখতে হবে, মার্কেটিং শিখতে হবে, মার্কেটিং শিখতে হবে। উইদাউট মার্কেটিং আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সেটা মার্কেটিং না করলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে না। তখন পার্সোনাল ব্র্যান্ডিংটা এই সময়ে কতটা জরুরি? খুবই জরুরি, ভয়ঙ্করভাবে জরুরি। আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে, মানুষ আপনাকে চিনলো না, আপনার ইনফ্লুয়েন্স নেই, আপনার প্রোডাক্ট তো কিনবেই না। আপনি যতগুলো ব্র্যান্ড দেখেন, আমি যদি ঘরের বাজারের কথা বলি, উনি কি করছে? পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যে আপনাকে যদি বলি যে বাংলাদেশে ট্রাস্ট অর্থে একটা ফাউন্ডেশনের নাম বলেন, আপনি কি বলবেন? শেখ আহমদুল্লাহ। উনি কি? পার্সোনাল ব্র্যান্ডিং। এই যে মানে এক নজরে কোরআন লেখক কে? মিজানুর রহমান আজহারি। উনি কি? পার্সোনাল ব্র্যান্ড। আপনি যত বড় বড় ইলন মার্কস, ট্রিলিয়ন Personal ডলার brand. কোম্পানির মালিক হয়ে গেছে এখন সে। আপনি ফেসবুকের জাকারবার্গের কথা চিন্তা করেন, এগুলো কি? জ্যাকমার কথা চিন্তা করেন, সে নিজে সামনে এসে কথা বলে। আপনি স্টিভ জবসের কথা চিন্তা করেন, কি করছে তারা? মার্কেটিং। বাংলাদেশে কেন হচ্ছে ডাব বিক্রি হবে? বাংলাদেশে সাবান তৈরি হয় না? কারণ তারা মার্কেটিং করছে। তারা বলছে যে সফট, হ্যাঁ, দারুণ একটা জিনিস নিয়ে আসছে, তুমি যেমনই হও ডাবই ভালো। এই যে সার্ফ এক্সেল কি বলে, দাগ থেকে যদি দারুণ কিছু হয় দাগই ভালো। তাহলে আপনি কি চিন্তা করছেন? আমার ছেলে মেয়ে কাদা মাটি মাখুক, যখনই সে কাদা মাখবে তখন আপনার কি মনে হবে যে আমার সার্ফ এক্সেল লাগবে? তারা কিন্তু বলে না যে আমার সার্ফ এক্সেল কেনো। আপনি কোনো অ্যাডে দেখবেন না যে বলবে যে কেনো। বাট আমরা যখন অ্যাড করি ফেসবুকে, এখনই কেনেন, এই মুহূর্তে কেনেন, এই যে এত% ডিসকাউন্ট, এই গেলে আর শেষ করলে আর পাবেন না, অল্প কয়টা স্টক আছে, এই মুহূর্তে কেনেন। আমি বলি ইটস ওকে। এটা সেলসকে ত্বরান্বিত করে, বাট লং টার্মে এটা ভালো কিছু নয়, আপনার ব্র্যান্ড হবে না। একটা মেন্টালিটি আছে, সেটা হচ্ছে গিয়ে সস্তা দিলে মানুষ মানে আপনার হচ্ছে গিয়ে মানে হুমড়ি খেয়া জিনিস কেনে বা পণ্যটা কেনে। তো এই কনসেপ্টটা আপনি বিশ্বাস করেন কিনা? না না, একদমই বিশ্বাস করি না আমি।
আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি একটা প্রোডাক্ট কিনছেন 100 টাকাতে, বিক্রি করলেন 110 টাকা, সস্তা করলেন আপনি, আপনার ডলার কস্ট আছে 200 টাকা, কিভাবে সার্ভাইভ করবেন আপনি? কিভাবে? আপনিই তো মারা যাবেন। ব্যাপারটাও এরকম হলো না যে দুধ দেওয়া গরু নিজেই মরে গেল? তখন তখন কি হবে? যে গরু দুধ দিল সেই গরুই মরে গেল, পরে আর দুধ কে দিবে? সো সস্তা যখন করবেন আপনাকে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হবে। আমি বলি টার্গেট অডিয়েন্স ভেদে। আপনার যদি টার্গেট অডিয়েন্স গরিব হয় তাহলে সস্তা করেন। সস্তা করে যে বিজনেস করা যায় না, এটা ভুল কথা। যায় যদি আপনার হিউজ পরিমাণ ফান্ড থাকে। সাপোজ বড় বড় কোম্পানিগুলো 10 পয়সা লাভ করে। কেন ছোট কোম্পানি বাজারে টিকতে পারে না? কারণ তারা 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা লাভ করে। কোটি কোটি প্রোডাক্ট সেল হয়। সে 10 পয়সা লাভ করে কয়েক কোটি টাকা সেল প্রফিট করে। আপনি কিভাবে পারবেন? আপনার কি সারা বাংলাদেশে ওরকম ডিস্ট্রিবিউটর আছে? ওরকম চ্যানেল আছে? প্রতিটা দোকানে আপনার প্রোডাক্ট আছে? অ্যাভেলেবিলিটি আছে? সো এটা আমরা চিন্তা করি না। আমরা ভাবি যে ওদের মতো করব। পারবেন না তো আপনি। আপনার তো ওই চ্যানেলই নেই। এই প্রতিযোগিতায় যখন অনেকে নামে 10 টাকা একটা প্রোডাক্ট নিয়ে 11-12 টাকা আমি বিক্রি করে দিব, অনেক সেল হবে, এই এটা হবে না। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এই কোম্পানিগুলো কয়েকদিন কাজ করার পরে বন্ধ। হারায় যায়। কিন্তু যে আপনার হচ্ছে গিয়ে দেখা যায় 10 টাকায় কিনলো, আপনার হচ্ছে হয়তো 20 টাকায় বিক্রি করতেছে, মার্কেটে আপনার হচ্ছে সেইভাবে ব্র্যান্ডিং করতেছে, মার্কেটিং করতেছে, দেখা যাচ্ছে যে সে যুগের পর যুগ কিন্তু আপনার হচ্ছে গিয়ে টিকে থাকতেছে। ব্র্যান্ডিং হইতে সময় লাগে। ব্র্যান্ডিং হইতে আপনার আমি বলবো যে 100 বছর লাগে। অ্যাটলিস্ট 10 বছর লাগে। 10 বছর না হলে আপনার একটা ব্র্যান্ড হয় না। মার্কেটিং টানা 10 বছর মার্কেটিং করলে আপনি ব্র্যান্ড হতে পারেন। কারণ অনেক মানুষ আপনাকে চেনে, এখন নিঃসন্দেহে আপনাকে বিশ্বাস করে। দেখেন একটা মানুষ, আমি বলি যে বিশ্বাস করলে মানুষ বিষও খায়। বিশ্বাসে মানুষ বিষও খায়, অবিশ্বাসে পানি খেতে পারে না। আপনি চিন্তা করেন, সাপোজ আপনি আমাকে চেনেন না, আমি এসে আপনাকে একটা বোতল দিলাম পানির, যে ভাই পানিটা খান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক তৃষ্ণার্ত, আপনি খাবেন? না আমি খাবো। কেন খাবেন না? কারণ আপনি আমাকে বিশ্বাস করেন না। বাট যখন নাইম এসে আপনাকে পানি দিবে, খাবো। কারণ কি আপনি ওকে বিশ্বাস করেন, আর এই ছেলে তো আমাদের ছেলে, তাই না? আপনি বিশ্বাসে মানুষ বিষও খায়। এই জন্য মানুষ কাছের লোকের কাছে বেশি ঠকে। কাছের লোক ঠকানো সোজা, কারণ সে আপনার দুর্বলতা জানে। দূরের মানুষ তো জানে না। এই যে বড় বড় যে অবক্ষয়গুলো হয়, যে প্রবলেমগুলো হয়, এগুলো কে করে? এই যে সিরাজউদ্দৌলাকে কে করছে? ধ্বংস করছে। আমাদের এই যে বাঙালি জাতি আজকে ধ্বংস কে করছে? তার খালা ঘুষি বিবেন এর সাথে জড়িত আচ্ছা, ছিল। হুম, হুম। আমরা তো একজনকে চিনি, মির্জাফর। মির্জাফর কিন্তু আরো তো অনেকে ছিল। ছিল। রাজদুল্লভ ছিল, জগৎ শেঠ ছিল। কিন্তু আমরা শুধু মির্জাফরের নাম জানি। এর পিছনে কিন্তু আরো অনেকে ছিল। যেটা বলে মির্জাফর বললে একটু ভাল লাগে আর কি। দেখেন মীর জাফর এই নামটা কত পাওয়ারফুল একটা নাম ছিল। এই নামটাকে এমনভাবে কলুষিত করা হয়েছে, এই নাম কেউ রাখবে না। রাখেন। সো এই হচ্ছে আমাদের অবস্থা। মার্কেটিং আপনাকে করতে হবে। মার্কেটিং যদি আপনি করেন তাহলে মানুষ জানবে যে ওনার কাছে এই প্রোডাক্টটা আছে, নাম্বার 1। যখন আপনি ভালো প্রোডাক্ট দিবেন তখন মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। আমি বলি যে মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ আপনাকে কেনে। কিরকম? আপনাকে আমি বিশ্বাস না করলে আপনার থেকে প্রোডাক্ট কিনবো? বিক্রি তো হবে না আপনি, প্রোডাক্ট তো পরে। ওকে প্রোডাক্ট ব্যবহার করছে, মানুষ বিক্রি হয়, প্রোডাক্ট নয়। আগে নিজেকে বিক্রি করা শেখেন। নিজেকে বিক্রি করতে চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি মানে যা খুশি বিক্রি করতে পারবেন। আমি যেগুলো বিক্রি করি সেগুলো সব উদ্ভট জিনিসপত্র। আমার যে কোর্সগুলো নাম কি, চ্যাম্পিয়ন, ভিশনারি, ওয়ারিয়র, ফাইটার, এগুলো বিক্রি করি আমি। এগুলো আমার বিজনেসের বাদে। আমাদের অর্গানিক বা হচ্ছে যে বেবি আইটেম, ক্লোথিং যেগুলো আইটেম আছে এগুলো তো আলাদাভাবে বিক্রি হয়, আমার টিম করে। বাট আমি কি বিক্রি করি? এটা আপনি চিন্তা করেন, চ্যাম্পিয়ন, এই চ্যাম্পিয়ন এটা বিক্রির জিনিস। এটা কিনতেছে কেন? এই যে লাস্ট ব্যাচে আমাদের 100+ স্টুডেন্ট ছিল পেইড। সো চিন্তা করেন যে একটা ব্যাচ থেকে প্রায় 10 লাখ প্লাস চলে আসছে। তো একটা কোর্স আমি একদিনে 10 লাখ টাকা বিক্রি করছি, 10 লাখ টাকা। তা আপনি চিন্তা করলেন, আরে উনি তো ব্রেন ওয়াশ করে এতগুলো টাকা নিয়ে চলে গেল। অথচ 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়েছে, একজনও ব্যাক নেয় নাই। ক্লাস করে ব্যাক নেয় নাই। আমি তো দিছি যে নিয়ে যাও, তুমি শিখে নিয়ে যাও, আমার থেকে টাকাও নিয়ে যাও, সমস্যা নেই। সো ব্যাপারটা কি, আপনি যখন ভ্যালু দিবেন মানুষ টাকা দিবে। মানুষ আপনাকে কেনে, প্রোডাক্ট না। প্রোডাক্ট যে কোনো কিছু বেচতে পারেন আপনি। আপনি চাল, ডাল, তেল, মুড়ি, মুরগি যা খুশি। প্রোডাক্ট কোনো ম্যাটারই করে না। আমরা পড়ে আছি প্রোডাক্টের পিছনে। আমরা পড়ি প্রোডাক্টের প্রেমে। আমাকে পড়তে হবে কাস্টমারের প্রেমে। আমি যদি আপনার প্রেমে পড়ি, আপনার সমস্যা কি আমি যদি জানি, আমি যদি ওই সমস্যা ধরে প্রোডাক্ট দিই, আপনি কেন কিনবেন না? তা আমরা ভুল করি, আমরা প্রোডাক্টের প্রেমে পড়ি। প্রোডাক্ট খারাপ করতে বলছি আমি? না, প্রোডাক্ট অবশ্যই ভালো করবেন, বাট মার্কেটিং বেসড করতে হবে। আপনি একটা ভালো প্রোডাক্ট নিয়েও ফেল করতে পারেন। আমার অনেক স্টুডেন্ট আছে যে যাদের অনেক কোটি টাকা লস করছে প্রোডাক্ট ভালো ভালো। যে গতকালকে একজন বলছে 50 লাখ টাকা লস করছে সে। সো দেখেন 50 লাখ টাকা লস করার সময় আপনার চিন্তা হলো না, বাট আপনাকে যদি বলি 10,000 টাকাতে একটা বিজনেস, একটা ট্রেনিং করেন, শেখেন, আপনি করবেন না। লস করার পরে আসবেন। আমাদের দেশে নেরা বেশি, বারবার বেলতলায় যায়। লস করে শিখবে। শেখার 2টা সিস্টেম আছে, হয় আপনি ঠেকে শেখেন, নয় আপনি দেখে শেখেন। বেস্ট হচ্ছে দেখে শেখা। বুদ্ধিমানরা দেখে শেখে, আর যারা অতিরিক্ত বুদ্ধিমান তারা ঠেকে শেখে। ঠিক আছে, এই বিষয়টা। সো মার্কেটিং মানে হচ্ছে কাস্টমারের সাথে আপনার হৃদস্পন্দন মিলতে হবে। কাস্টমারের আমি বলি যে
নিউরো মার্কেটিংটা শেখেন। কাস্টমার যাতে যেখানেই যাইবে আপনাকেই পাইবে, রনে বনে জঙ্গলে। একটা উদাহরণ দিই, বাংলাদেশে বেকারি ইন্ডাস্ট্রিতে মানে যদি আলোড়ন সৃষ্টি করে সেটা হচ্ছে অল টাইম। আপনি এমন কোনো মানে টং দোকান পাবেন যেখানে অল টাইমের প্রোডাক্ট নেই? না, সব দোকানে আছে। তাহলে যেখানে যাইবে আমাকে পাইবে, দ্যাট ইজ দ্য মার্কেটিং। কাস্টমার যখনই দরকার তখনই আপনাকে পাচ্ছে। তো বারবার যখন পাচ্ছে এবং আপনি কোয়ালিটি ভালো করছেন, বুম, বাংলাদেশে সব থেকে অল্প সময়ে সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করছে অল টাইম। নট অনলি দ্যাট, সে পুরো বেকারি ইন্ডাস্ট্রিকে তামা তামা করে ফেলছে। চিন্তা করেন, যেখানে মানুষ কখনো চিন্তাই করে না যে এভাবে প্রোডাক্ট পাওয়া যায়। আগে বেকারি ছিল, ওই পা দিয়ে খুঁজতো, ইয়ে করতো, এখনো আছে, বাট অল টাইম কি করলো, তারা অন্যভাবে ঢুকলো। মার্কেটিং এর দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ব্লু ওশান আর একটা হচ্ছে রেড ওশান। ব্লু ওশানটা কি? যেখানে অনলি আপনি আর কেউ নেই, ব্লু, আপনার চারদিকে নীল। আর রেড ওশান মানে কি? আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন, ও দিচ্ছে, ও দিচ্ছে, সবাই দিচ্ছি, আমরা প্রত্যেকে দিচ্ছি। তখন দাম নিয়ে মারামারি হবে। আপনি যখন বলবেন যে মুগ্ধ ভাই দিচ্ছে 10 টাকায়, আমি 9 টাকা, ও বলবে আমি 8 টাকায় দিব, দেখি কেমনে টেকো মার্কেটে। ও বলবে আমি 60 টাকায় দিব, আরেকজন এসে বলবে আমি লসে বেচবো। এই চারজনকে আমি মাঠ থেকে আউট করবো, পুরো ইন্ডাস্ট্রিটা তখন বসে যাবে। সো এই যে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা। ব্র্যান্ডের প্রাইজিংটা কিভাবে নির্ধারণ করা উচিত? আসলে প্রাইজিং এর কোনো সূত্র নেই, আপনি যেটা প্রাইস মনে করছেন ওটাই প্রাইস। আপনি দেখেন, একটা ফোন সেটার দাম 2 লাখ টাকা, একটা ব্যাগ সেটার দাম 30 লাখ টাকা, একটা জুতা সেটার দাম 30 লাখ টাকা, একটা ঘড়ি কোটি টাকা, একটা গাড়ি কয়েক কোটি টাকা। প্রাইসটা কই থেকে আসে? প্রাইসটা হচ্ছে আপনার ব্র্যান্ডের অ্যাসেট। আপনি আপনার ব্র্যান্ডটাকে কত ভ্যালুয়েবল বানিয়েছেন। আপনি যদি লাক্সারি হন তাহলে আপনার গেট আপ সেট আপ ওই রকম হতে হবে যাতে মানুষ ফিল করতে পারে এটা লাক্সারি। আপনি যখন আইফোন ধরবেন ওই ফিল আপনি অন্য কোনো ফোনে পাবেন না, আপনি ফিলিংসটা দেখবেন। বিজনেসটা হচ্ছে ফিলিংসের খেলা। সো আমি বলি যে আপনি যদি গরিবের জন্য করেন তাহলে দাম কমান, আর যদি ধনীদের জন্য করেন দাম বাড়ান, কারণ ওরা কম দামি জিনিস কেনে না। এখন আপনারা বলবেন যে অনেক ধনীকে দেখছি কম দামি জিনিস কেনে। এখানে একটা বিষয় আছে যে কিছু মানুষ ধনীর মতো আসলে ধনী নয়, সে দেখায় সে ধনী। ধনী লোকের এত সময় নেই যে সে যে দামাদামি করে কিনবে। আপনি সেদিনই ফ্রি যেদিন আপনি প্রাইস ট্যাগ দেখা ছাড়া প্রোডাক্ট কিনতে পারবেন। আমি যদি বলি হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনি দোকানে গেছেন, যা মন চাচ্ছে নিয়ে চলে আসলেন, দেন আপনি ফ্রি, আপনার টাকার কোনো চিন্তা নেই। যখন টাকার চিন্তা আছে তার মানে আপনি কোনোদিনই ধনী না। টাকার চিন্তা আছে দেখেই তো সে সস্তা খুঁজতেছে। রাইট। সো কিভাবে ধনী হইলো? আমাদের প্রবলেমটা কি? আমরা যারা মিডিল ক্লাস তারা কি করে দেখায় যে আমি ধনী, সে ভাব দেখায়, লোন করে গাড়ি কিনতে হবে, ইএমআই ফোন কিনতে হবে। সো এই জায়গা থেকে সো মিডিল ক্লাস বলতে আসলে কিছুই নেই, এটা ডিসঅ্যাপিয়ারিং। একদিন এটা শেষ হয়ে যাবে। দুইটা ক্লাস থাকবে, হয় পোর অ্যান্ড রিচ। হয় আপনাকে রিচ হইতে হবে, নাহলে আপনি অটো পোর, মানে হয় সফল হতে হবে নাহলে অটো ব্যর্থ। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। অ্যান্ড প্রাইসিং প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে, ভালো কোয়ালিটি দেন। প্রতিযোগিতা কেন করবেন? একজন সিঙ্গারা বিক্রি করতেছে, আপনি বেগুনি বিক্রি করেন, আপনার কেন সিঙ্গারা বিক্রি করতে হবে? কেন মানে সেম টু সেম কপি করতে হবে? মানুষের তো খাবারের চাহিদার অভাব নেই। আরেকজনকে ডুবাইতে একজন একটা জিনিস ভালো করছে, আমাদের একটা মানে খুবই নেগেটিভ একটা কনসেপ্ট। এত নেগেটিভ, কেউ একটা ভালো কিছু করতেছে, ওখানে যে একটা ফুচকা ভালো করছে ওইখানে আরো 10টা ফুচকার দোকান, ওর সেলসটা কমাই দেওয়া। কেউ একটা জিনিসে ভালো করতেছে, সবাই মধু নিয়ে আসছে, সবাই মধু, ঘি নিয়ে আসছে, সবাই ঘি। কেন? দুনিয়ায় কি প্রোডাক্টের অভাব আছে? মানুষ কি শুধু মধু ঘি আর সরষের তেল খায়, আর কিছু খায় না? সো এই যে রেড ওশানের কথা বলছিলাম, এটা হচ্ছে রেড ওশান। যখন আরেকজন করতেছে আমিও করতেছি, সবাই মিলে করতেছি, এটা রক্তে লাল হয়ে গেছে, সরি, যখন রক্তে লাল হয়ে যাবে তখন হচ্ছে রেড ওশান। আর যখন আপনি শুধু করতেছেন, সেম জিনিস আলাদাভাবে দেন, সেম জিনিস। আপনি মনে করেন যে আরেকজন ঘি দিচ্ছে বা মধু দিচ্ছে, আপনি ঘি নিজে বানান, যে আমি নিজে বানাই ঘি দিচ্ছি, আলাদা। আপনি আপনার মতো আর কেউ বানাইতে পারবে না। এগুলো টেস্টের জিনিস, একবার টেস্ট করে যদি ভালো লাগে সে বারবার নেবে। এই যে রাজলক্ষ্মীতে আমি দেখলাম 2000 টাকায় ঘি বিক্রি করে, অথচ আমি ফেসবুকে অ্যাড দেখছি 800 টাকায় ঘি। ওর মানে 2000 টাকা সে দিতে পারে না সাপ্লাই, লাইন ধরে ধরে মানুষ নিজে বোতল নিয়ে আসে, কোনো ব্র্যান্ডিং নেই, কিছু নেই, বিকজ অফ টেস্ট। সে এটা আগে মানুষকে খাওয়াইছে, তাকে জিজ্ঞেস করলাম কত বছর, 10-15 বছর ধরে সেই ঘি বেচে, তার একটা ফ্যান তৈরি হয়ে গেছে। এই যে ব্র্যান্ড কখন হয়? যখন আপনি রেগুলার মানুষকে দিচ্ছেন, রেগুলার আপনি কাজ করে যাচ্ছেন। বিজনেস হচ্ছে লেগে থাকা। আপনি মাঠে আছেন, খেলা আছে, মাঠে নেই, খেলা শেষ। বিজনেস ইজ দ্য ব্যাটল গ্রাউন্ড, এটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে আপনি তখনই জিতবেন যখন আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো বুঝবেন, আপনি ভালো মতো মার্কেটিং জানবেন, ব্র্যান্ডিং শিখবেন। সো মার্কেটে টিকে থাকাটা অনেক কঠিন, যে টিকে থেকেছে সে গেইন করবে। নো পেইন নো গেইন, আমরা তো পেইন নিতে ভয় পাই। সো পেইন নিতে হবে, বিজনেস ইজ ফুল অফ পেইন। আপনি কোনো জানেন না কালকে কি হবে, কোনো গ্যারান্টি নাই আজকে যে আপনার বিজনেসটা আছে কালকে থাকবে কিনা। অনেকে বলে যে বিজনেসে সফল হওয়ার সূত্র বলেন, বিজনেসে সফল হওয়ার কোনো সূত্র নেই, ব্যর্থ হওয়ার অনেকগুলো সূত্র আছে। বিজনেসে সফল হতে গেলে একটাই সূত্র, আপনাকে লেগে থাকতে হবে, বেস্ট সার্ভিসটা দিতে হবে, বেস্ট মার্কেটিংটা করতে হবে, তাহলে বেস্ট ব্যালেন্সটা আপনি নিতে পারবেন।
আপনি চিন্তা করেন বাংলাদেশে কোটি টাকার জিনিস বিক্রি হয় না? তো আমি সেদিন রূপায়ণে গেছি, ওদের একটা পেন্ট হাউস আমার পছন্দ হয়েছে, ওইটার দাম 9,65,00,000 টাকা। তো বিক্রি হচ্ছে না, কোটি টাকার জিনিস বিক্রি করতেছে বাংলাদেশে। আর আপনি চিন্তা করতেছেন যে আমি 10 টাকায় গেঞ্জি বিক্রি করে 10 টাকা লাভ করবো। 10 টাকা কেন লাভ করবেন? 20 টাকা করেন, যাতে আপনার অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারেন। 20 টাকা দিতে কেউ 10 টাকার জন্য বলবে না যে ভাই আপনি অনেক বেশি দাম নিচ্ছেন। বাট আমি বলি যে বিজনেসে যদি 50% আপনার প্রফিট না থাকে, আপনি টিকে থাকতে পারবেন না, আপনার সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশে 80% বিজনেস লোনের উপর চলে। 80% প্রথম 2-3 বছরে 80% বিজনেস বন্ধ হয়ে যায়। অনেকে মানুষকে দেখাইছে যে আমার এই বিজনেস আছে, ধরে আছে, জাস্ট মান সম্মানের ভয়ে অনেকে বিজনেস থেকে বেরোতে পারছে না। সে আগেই বিজনেসটা মারা গেছে, লাশ নিয়ে ঘুরতেছে, আইসিইউতে রাখছে। ওই যে মরে গেলে নাকি কি একটা ভ্যাকসিন দেওয়া অনেকদিন রাখা যায়। সো বাংলাদেশের ভ্যাকসিন হচ্ছে ঋণ। লোন নিয়ে এই বিজনেসগুলোকে ভেন্টিলেশনে রাখছে, বেঁচে আছে। এগুলো সব করোনা ভাইরাস, একদম লাস্ট স্টেজ, সেগুলো নিয়ে পড়ে আছে। যে কোনো সময় বাংলাদেশে আমি বলতেছি যে আগামী 2-3 বছরে কমসে কম আরো 50% বিজনেস দেখবেন যে ধপ ধপ করে বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ তারা মার্কেটিং জানে না, কিছু বললে তাদের গায়ে লাগবে, হ্যাঁ ওনার থেকে শিখতে হবে। আমার থেকে শেখার দরকার নাই, আপনি লস করেন, উপায় তো আছেই। লস করে শিখেন। লস করতে থাকেন, শিখতে তো পারবেন না। লস করে তো শেখা যায় না। কারণ আপনি দেখলেন লস হয়েছে, আমাদের বাংলাদেশের বিজনেসের সমস্যাটা কি? লস হয়েছে, সে আরো টাকা ঢালতেছে, আরো লস করতেছে। মানে কেন লস হয়েছে সেটা তো ফাইন্ড আউট করতে পারতেছে না, কারণ তার তো অ্যানালাইসিস নাই। সে ভাবতেছে আরো টাকা আনবো, আরো মাল উঠাবো, আরো বিক্রি করবো, লাভ আসবে। এইভাবে হয় না, বিজনেস শিখতে হয়। আমার এক স্টুডেন্ট ছিল, এখনো আছে। সে কি করছে, আমাকে একটা লিস্ট নিয়ে আসছে, আমি তার সাথে বসছিলাম 1-to-1 সেশনে। 26টা আইটেম সে বিক্রি করে। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এতগুলো আইটেম বিক্রি করেন কেন? এগুলোর তার কাছে নাই টাকা, 1.5 কোটি টাকা লোন। সে 1.5 কোটি টাকা লোন, আরো 50 লাখ টাকার জন্য সে অ্যাপ্লাই করছে লোনের জন্য। 26টা আইটেম। আমি বলছি আপনার আইটেম কোনটা? বলছে চাল, ডাল, তেল, এই যে ডিটারজেন্ট, দুনিয়ার কিছু। আমি বলছি এতগুলো আপনি কেন ইয়ে করছেন? এগুলোর স্টক লাগে না? বলে লাগে। তাহলে আপনি কিভাবে সার্ভাইভ করবেন? যেই জিনিস মার্কেটে হাজার হাজার মানুষ বিক্রি করতেছে, ওই জিনিস আমাকে বেচতেই হবে কেন? ওটা তো অলরেডি মার্কেটে চলতেছে। আপনি যখন আসলেন, মার্কেট শেয়ারটা কমে গেল। সো আমরা মার্কেট শেয়ারই তো বুঝি না। সো আমি আপনাদেরকে বলবো যে যারা শুনতেছেন, উদ্যোক্তারা, আগে চিন্তা করবেন যে আপনার মার্কেট শেয়ার কত। সাপোজ আমি সাবানের উদাহরণ দিই। লাক্স মনে করেন যে 100টা, মানে বাংলাদেশে 100টা সাবান বিক্রি হয়, লাক্স বিক্রি করে 70টা, স্যান্ডেলিনা বিক্রি করে 20টা, অন্যান্য মিলে 10টা। তাহলে লাক্সের মার্কেট শেয়ার কত? 70%। স্যান্ডেলিনার 20% ধরেন। তাহলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মাঠে নামছেন, ওটার শেয়ার কত, মার্কেটের নিডটা কত, আপনি কয় পার্সেন্ট শেয়ার গেইন করবেন, এবং এটা থেকে আরো উপরে যাওয়ার আপনার স্ট্র্যাটেজি কি? আমাদের তো এগুলো চিন্তার মধ্যেই নাই। কিসের শেয়ার, কিসের কি বলে এগুলো? শেয়ার বলতে তো শেয়ার মার্কেট মনে করে। আমরা যে মার্কেট শেয়ারও যে একটা জিনিস, এই জিনিস আমরা বুঝি না। আমাদের কোনো, আমি বলি যে ভাই টাকা দিয়ে কেন শিখতে হবে? আপনি ঠিক আছে টাকা দিয়ে শিখবেন না, ওকে গুড, আপনি ফ্রি শিখেন। ফেসবুকে আছে, ইউটিউবে আছে, চ্যাট জিপিটি আছে। বাট আপনি ফ্রি শিখবেনটা কি এটাই তো জানেন না। কেন হচ্ছে মেন্টর দরকার? কারণ উনি জানে যে আপনার কি লাগবে। আমাদের দেশে হচ্ছে মেন্টর নাই, শিক্ষক আছে। শিক্ষক কি মুখস্থ শেখায়, মেন্টর কি ক্রিয়েটিভ, যে আপনাকে প্রশ্ন করা শেখায়, সে আপনাকে অ্যানালাইসিস করা শেখায়, সে আপনাকে দেখায় আপনার সক্ষমতা কি। বাট আমাদের দেশে দেখায় যে তোর খাতায় যদি 90 না হয়েছে তুই A+ না। চিন্তা কর, খাতায়, আমার খাতা দেখে একটা মানুষকে আপনি কিভাবে জাজ করবেন? খাতা দেখে তো একটা মানুষকে জাজ করা সম্ভব না। হয়তো সে, তার পড়াশোনা ভালো লাগে না, সে অন্য জায়গায় ভালো। যেমন আমি বলছিলাম যে বাংলা সাহিত্য আমার পড়ার কি দরকার, এতে অনেকে মাইন্ড করছে। তা আমার তো ভাই বাংলা সাহিত্য পড়ার দরকার নেই, আমার বাংলা ভালো লাগে না। তাহলে আমার যেটা ভালো লাগে আমি সেটা পড়বো। আমার উপন্যাস ভালো লাগে না, বাংলাদেশের উপন্যাসে পরক্রিয়া শিখায়, আমি কেন পড়তে যাবো এই উপন্যাস? 90%-এর বেশি মুসলিম দেশে, তো সেইখানে পরক্রিয়া শিখাইতেছে। এই যে পদ্মা নদীর মাঝি, তার ঘরে বউ আছে, বাচ্চা আছে, তার নায়িকাকে কপিলা, কুবের চলে যাবে এখন কপিলাকে নিয়ে ওই যে আরেক জায়গায়, আরেক বনে। তো যে দেশের শিক্ষা ব্যবস্থায় পরক্রিয়া শেখানো হয়, সে দেশে ভালো কি হবে? এই যে আমার যে রিলেশনশিপের একটা কোর্স আছে, দ্য সায়েন্স অফ সেভিং রিলেশনশিপ, এটার মধ্যে আমি যত কমপ্লেন পাই তার মধ্যে 70% পরক্রিয়া, হয় হাজব্যান্ড করছে না ওয়াইফ করছে। এগুলো আমাদের এডুকেশন সিস্টেম শেখায়। প্রেম করতে হবে তো করো, সমস্যা কি? বিয়ে করো, করার পর করো, সমস্যা নাই তো। প্রেম করতে তো আমি মানা করছি না। এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে নাকি প্রেস্টিজ থাকে না। কি একটা অবস্থা, এই যে ট্রেন্ড, এগুলো কি? আপনি এই জাতিকে দিয়ে কি করবেন? সে সারা রাত আরেকজনের সাথে কথা বলতেছে, সকালে অফিসে যে সে কাজ করতে পারবে না, কারণ তার ব্রেন তো চার্জ হয় না। আপনি মনে করেন যে আপনি 3টা-4টা পর্যন্ত প্রেম করতেছেন, কথা বলতেছেন, সকালে আপনি টাইম মতো অফিসে যেতে পারবেন? অফিসে গেলে আপনি কি প্রপারলি ফাংশন করতে পারবেন? আপনার ব্রেন তো কাজ করবে না, ফগি হয়ে গেছে, কারণ সে তো এনার্জি পায় নাই। এই যে আপনি বললেন না, মোমেন্টাম থাকে না, ফোকাস থাকে না, আপনার ব্রেনে তো চার্জ নেই। একটু আগে যে ক্যামেরার ব্যাটারি পাল্টাইলেন কেন? কারণ চার্জ শেষ হয়ে গেছে। তো ও সারা রাত ঘুমায়নি, ওর ব্রেনে তো চার্জ নেই, ও কাজ করবে কেমনি? ফোকাস কই থেকে দিবে? অ্যাটেনশন কই থেকে দিবে? সো ব্রেনের খাবার হচ্ছে 2টা,
ব্রেনের খাবার দুইটা, একটা হচ্ছে ঘুম আর একটা ইনফরমেশন। আপনি ব্রেনকে খাইতে দিলেন না, ঘুমও দিলেন না, তাকে ইনফরমেশনও দিলেন না। ইনফরমেশন মানে কি? আপনার ব্রেন, আপনি চলেন কিভাবে? ইনফরমেশন দিয়ে। আপনি যা কিছু বলেন এগুলো কই থেকে আসে? আপনার ব্রেন থেকে। সো ব্রেনে তো ভালো জিনিস স্টোর করতে হবে, তখন না আপনি ভালো বলতে পারবেন। সো আমরা বলি যে ভালো বলেন, ভালো করেন, ভালো চিন্তা করেন, অলওয়েজ পজিটিভ। বাট এই যে ভালো কি, অনেকে এটাই বুঝে না। হোয়াট ইজ দ্য ভালো? গুড জিনিসটা কি? অনেকে ভালোটাই বুঝে না। অনেকে ভাবে যে সমালোচনা করা ভালো, এটা ভালো জিনিস না। অন্যকে নিয়ে ছোট করা ভালো, প্রতিযোগিতা করা ভালো, এগুলো ভালো জিনিস না। ভালো জিনিস কি? প্রতিযোগিতা আপনি করবেন দান করার জন্য করেন, প্রতিযোগিতা করবেন ভালো কাজে প্রতিযোগিতা করেন। আমরা নেগেটিভ কাজে প্রতিযোগিতা করি, কে কাউকে কতটা ছোট করতে পারবো। আপনার স্টকে যদি আবর্জনা থাকে তবেই আপনি আবর্জনা বমি করতে পারবেন। সো আমার মাথার মধ্যে যদি ডাস্টবিন থাকে, আমি আপনাকে কি দিব? ওইখান থেকে ময়লাই দিতে পারবো। বাট আমার মাথায় যদি ফুল ফল থাকে, আমি সেটা দিতে পারবো। সো যারা নেগেটিভ কথাবার্তা বলেন, আমি বলবো যে আপনার ডাস্টবিন এখনই ক্লিন করেন। আপনার ব্রেন ওয়াশ করা দরকার। আমাকে বলেন তো যে আপনারা টিচার, মেন্টররা, কোচরা আপনারা ব্রেন ওয়াশ করেন। আপনার তো দরকার, দুনিয়ার নোংরা ডাস্টবিনে ভরে গেছে আপনার ব্রেন। সো উইদাউট ওয়াশিং, আপনার দাঁত ওয়াশ না করলে 2 দিন পর মানুষ আপনার সাথে কথা বলতে পারবে না। বডি ওয়াশ না করলে গন্ধে দাঁড়াতে পারবে না। সো আপনার ব্রেনে যে এরকম পচা দুর্গন্ধ, অন্যকে নিয়ে সমালোচনা করতে আপনি মজা পাইতেছেন, আপনার ব্রেনে তো পোকা ধরে গেছে, ভাইরাস আপনাকে ধ্বংস করছে। সফল কিভাবে হবেন? অ্যাটেনশন কিভাবে দিবেন? আপনি দুর্গন্ধ। আমি আপনাকে বলি, একটা ফুল আছে আর একটা ডাস্টবিনের ময়লা আছে, কোনটার গন্ধ পাবেন আপনি? তা আমরা একটু ফুল দেওয়ার চেষ্টা করছি, ডাস্টবিনটা তো ক্লিন আপনাকে করতে হবে। না করলে আপনি সারাদিন ময়লাই পাবেন। যে নেগেটিভ খুঁজবে সে নেগেটিভ পাবে। কারণ আমাদের ব্রেনের মধ্যে রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম আছে, এটাকে আমরা বলি র্যাশ, আর এস, রাশ আর কি। এই রাশের কাজ কি? আপনি যা চান সেটা সে খুঁজবে। আপনি যদি নেগেটিভ পছন্দ করেন, আপনি যদি ভাবেন যে দুনিয়ায় সব অন্যায় হচ্ছে, সারাদিন যত অন্যায়ের খবর আপনি পাবেন। আপনি যদি ভাবেন যে এই দেশে শুধুমাত্র নির্যাতন হয়, রেপ হয়, মারামারি হয়, ঝগড়া হয়, আন্দোলন হয়, আপনি সারাদিন ওই নিউজগুলো পাবেন। বাট আপনার মন যদি এরকম থাকে প্রশান্ত, আমি বলি যে আমাদের আত্মশুদ্ধি দরকার, তাস্কিয়া দরকার। আমাদের 3টা নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, মানে প্রশান্ত আত্মা। এই যে ইয়ের কি, আমার আর কাজ কি? শয়তান প্ররোচনা দিবে আপনাকে, এটা কর ওটা কর, অমুক নিয়ে কথা বল, একটু গুতা দেওয়া, আরেকজনকে ছোট করে কথা বলা, একটা ঝামেলা পাকাই দেওয়া, এগুলো শয়তানের কাজ। আপনি যখন শয়তানের দখলে থাকবেন, নফসে আম্মারার দখলে, তখন তো আপনি এই কাজগুলো করবেন। আর যখন আপনি লাওয়ামার দখলে থাকবেন, তখন কি? বিবেকের দংশন। আপনি তখন মনে হবে আর এটা তো ঠিক হইলো না, এটা তো ভুল হইলো। মানুষ নিজের ভুল দেখতে পায় না, মানুষ যেটা পায় বিবেকের দংশন। ভুল দেখতে পারলে তো সে শুধরাইতো। যে আমি যদি জানি এটা করলে আমার ভুল হবে, তাহলে আমি তো করবো না। করার পর সে মনে করে আহা এটা তো ভুল হয়ে গেল। এই জন্য মেন্টর দরকার, সে আপনার ভুলগুলো দেখে দিবে, আপনাকে বলে দিবে। বাট আমরা কি করি? মেন্টরের কি কি ভুল আছে এটাকে খুঁজতে চাই, শিখবো কি এটা না, ওনাকে উল্টা আরো শেখাইতে চাই। আমরা আরেকজনকে পরিবর্তন করতে চাই। আপনি শেখার জন্য এসেছেন, শেখেন, দেন আপনি সমাজের পরিবর্তন করেন। আমি বলি যে শেখার জন্য আসেন, সেবার জন্য যান। এই কথা আমি ছোটবেলা থেকে শিখেছি, আমার খুবই পছন্দের কথা। এবং আমাদের একাডেমির স্লোগান কি? নিজেকে বদলান, জীবন বদলে যাবে। সো নিজেকে না বদলালে আপনার জীবন কোনোদিনই বদলাবে না। সো ফোকাস আপনি কোনোদিনই ধরে রাখতে পারবেন না, আপনি মোমেন্টামে কখনোই থাকতে পারবেন না, যদি আপনার ব্রেনের মধ্যে এরকম ময়লা থাকে, ভালো ইনফরমেশন না থাকে, নেগেটিভিটি দিয়ে আপনি নিজেকে ভরায় রাখেন। সো রাশের কথাটা বলছিলাম, সোজা একটা উদাহরণ দিই। আপনি মনে করেন একটা গাড়ি কিনতে চান, কোন গাড়ি পছন্দ করেন? বিএমডব্লিউ। একটা বিএমডব্লিউ যদি আপনি কিনতে চান, খুবই পছন্দ করেন, এখন আপনার আর্জ হয়েছে, মনের মধ্যে ইচ্ছা হয়েছে যে আমি বিএমডব্লিউ কিনবো, আপনি রাস্তায় বেরোলে শুধু ওই গাড়িটাই চোখে পড়বে। যেখানে যান বিএমডব্লিউ হইলে আপনার ব্রেন আপনাকে বলবে আরে এই যেখানে দেখো বিএমডব্লিউ, এই কালার ওই কালার, আপনাকে সে ডাকবে। এটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। সো আপনি যেই জিনিসটা চান সেটাই আপনার জীবনে আসবে। আমরা বলি না অনেক সমস্যা, আমি তো সমস্যাই দেখি না। আমি কিন্তু সমস্যা দেখি না, কেন দেখি না জানেন? প্রতিটা সমস্যার মধ্যেই সম্ভাবনা। সমস্যা যে যত বেশি, সুযোগ তত বেশি। কারণ কি? প্রতিটা সমস্যা বিক্রি হয়, কোটি কোটি টাকাতে সমস্যা বিক্রি হয়। এই যে আমি বলি যে বিজনেস কিভাবে করবেন, অনেকে বলে যে আমি আইডিয়া পাই না। বলে সমস্যা খোঁজেন, ওইটা বিক্রি করেন। বিক্রি তো প্রোডাক্ট হয় না, বিক্রি হয় সমস্যা। আপনার মনে করেন যে দাউদ হয়েছে চুলকানি, দাউদ বিক্রি করবেন আপনি? পারবেন না তো। আপনাকে কি করতে হবে? মলম বিক্রি করতে হবে। তাহলে বিক্রি কি হইল? দাউদের জন্যই মলমটা বানানো হয়েছে। রাইট। আমরা ভাবি যে আমি মলম বিক্রি করি। যেমন আমাদের গুরুজি একটা কথা বলে যে গভীর থেকে বলবো নাকি মলম লাগিয়ে ছাড়িয়ে দিব, মানে ছেড়ে দিব। তো আমি ভাই আপনাকে মলম লাগাতে চাই না, সারফেস লেভেলের কথা বলতে চাই না। আমি আপনাকে যেটা বলছি, এভরিথিং ইজ ভেরি ইজি। সব থেকে মজার বিষয়, আপনি শুধু মালিকানা ছেড়ে দেন। যদি আপনি মালিকানা ছেড়ে দেন, আপনি সবকিছুর মালিক। পৃথিবী পুরোটাই তো আপনার। আপনি চিন্তা করতেছেন আমার শুধু এই ঘরটা, ওয়াই গোটা দুনিয়া আপনার। এই যে কোকাকোলা, সে কি চিন্তা করছে যে আমি আমেরিকায় তৈরি হয়েছি, এখানে থাকবো? পুরো পৃথিবীতে বিক্রি করতেছে। লাক্স সারা পৃথিবীতে বিক্রি করছে। ডাব, পেপসি কোথায় বিক্রি করছে?
পুরা পৃথিবীতে বিক্রি করছে। আমাদের মধ্যে ইনোভেশন নাই, আমার খুব কষ্ট হয়। আমরা কোনো ইনোভেশন নাই আমাদের। সাপোজ আপনি একটা দাউদের মলম বিক্রি করছেন, সে ওই সেম মলমটাই নিয়ে আসবে, একটা প্যাকেজিং চেঞ্জ করবে। একটা দেখেন আপনি, ব্র্যান্ডিং এর অনেকগুলো বিষয় আছে দীর্ঘ টাইম। আপনি যদি কোকের বোতল দেখেন, যে কোনো জায়গায় কোকের বোতলে যদি পেপসিও রাখে, আপনি বলবেন আরে কিরে কোকের বোতলে পেপসি রাখছে কেন? অ্যাপিয়ারেন্স, ব্র্যান্ডিং এর ভাষা আছে, অ্যাপিয়ারেন্স আছে, সাউন্ডস আছে, ভিজুয়াল আছে, ঘ্রাণ আছে, কত কিছু। এগুলো তো আমরা জানিই না। মার্কেটিং না করলে ব্র্যান্ড কিভাবে হবে? তাদের এই বোতল কোনোদিন চেঞ্জ করে না, দেখবেন সেম বোতল। ওই বোতলের আবার অ্যাডের শেষে দেখায় যে এইভাবে আসে। এটা আপনার মাথার মধ্যে জায়গা করে নিচ্ছে। এরকম বোতল দেখলে আপনার মনে হবে এটা কোকা-কোলা। এই পাখিটা বিকাশের গোলাপি কালার দেখলে আপনার মনে হবে যেখানে বিকাশ আছে। মার্কেটিং, ব্র্যান্ড মার্কেটিং করে করে ব্র্যান্ড করতে হয়। ব্র্যান্ড একদিনে হয় না। অনেকে বলে যে ব্র্যান্ডিং আর মার্কেটিং আলাদা, ভুল কথা। মার্কেটিং না হলে ব্র্যান্ডিং হবে না। রেগুলার মার্কেটিং করে ব্র্যান্ড হয়। ব্র্যান্ড হইতে সময় লাগে, মার্কেটিং শুরু থেকে করতে হয়। আপনার অফিসের কাজের লোক থেকে শুরু করে সিইও পর্যন্ত যা যা করে সবকিছু আপনার মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে। এটা আপনার ব্র্যান্ডে ইফেক্ট পড়ে। সো তারা যদি খারাপ কাজ করে আপনার ব্র্যান্ডে মনে চলবে আরে অমুক কোম্পানির লোক ভালো না, আপনার ওই দিনই কিন্তু মার্কেটিং খারাপ হয়ে গেল, ব্র্যান্ডিং নষ্ট হয়ে গেল। ব্র্যান্ড করতে অনেক সময় লাগে, ব্র্যান্ড নষ্ট করতে সময় লাগে না। এই জন্য অ্যারোমেটিকের মতো এত পাওয়ারফুল একটা ব্র্যান্ড ধ্বংস হয়ে গেছে একটা ছোট্ট ভুলে, মার্কেটিং এর ভুলে। বাংলাদেশের ডোমিনেট করছে এই ব্র্যান্ডটা। মার্কেট যদি কোনো সাবান, কোনো বাংলাদেশি সাবান ডোমিনেট করে, সেটা অ্যারোমেটিক করেছিল। একটা ভুল মার্কেটিং এ পুরো ধ্বংস হয়ে গেছে। কি সেটা? আগে তারা বলতো হালাল, তারপরে নিয়ে আসছে নায়িকা, মডেল। আচ্ছা, এখন চিন্তা করেন, আপনি টার্গেট করলেন কাদেরকে? মুসলিমদেরকে হালাল বলে। এখন আপনি একটা নিয়ে আসছেন, তিনি অর্ধ কাপড় পরে ঘুরতেছে, শখ খাবে না? জাতির তো শখ খেয়ে গেছে, এই জন্য অ্যারোমেটিক হার্ট অ্যাটাক করেছে। ব্র্যান্ড মানে হচ্ছে কন্টিনিউয়াস থাকতে হবে, সেম জিনিস, সেম কথাবার্তা। যেমন নিজেকে বদলান, জীবন বদলে যাবে। নিজেকে বদলান, এটা আমি বারবার বলি, রেগুলার বলতেছি। কেন? একটা সময় আমাকে দেখলেই মনে হবে আরে নিজেকে বদলান, জীবন বদলে যাবে। আমার যে লোগো এইভাবে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন মানে কি? ওখানে একটা আই লেখা আছে, মানে কি আমি। এবং এই টিক চিহ্ন লার্নিং দিয়ে আমি আপনাকে উইংস দিচ্ছি, যাতে করে আপনি সফল হতে পারেন। আপনি কিছুই পারবেন না, আমি আপনাকে বলবো যে ভাই শিখতে হবে। দেখেন, আপনি একটা মানুষের দাম কিভাবে নির্ধারণ করবেন? দাম নির্ধারণ করা হয় সময় দিয়ে। যার সময় যত সস্তা সে তত কম দামি। অর্থাৎ আপনাকে যদি আমি 100 টাকা দিয়ে পাই, তার মানে আপনার মূল্য 100 টাকা। আর আপনাকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে পাই, আপনার মূল্য 1 লাখ টাকা। 1 কোটি, 1 কোটি। তাহলে মূল্য কিভাবে হয়? এই যে দাম বাড়াবো কিভাবে? প্রশিক্ষণের মাধ্যমে। আপনি পৃথিবীতে যা আসছেন, একটা রিক্সাওয়ালা, আপনি আমি, কোনো পার্থক্য আছে? সেম তো, দুইটা হাত দুইটা পা সবই সেম, ফান্ডামেন্টাল হার্ডওয়্যার কি সেম, বাট সফটওয়্যারের সমস্যা। সো আপনি যখন এটাকে কি করতে হয়? ট্রেন করতে হয়। ও কিচ্ছু জানে না, ছোটবেলা থেকে ট্রেন করতে হয়েছে, আপনাকে ভাষা শেখাইতে হয়েছে, মা বাবা, এই যে হাঁটা চলা কথা, এগুলো সব শেখাইতে হয়েছে। তাহলে সফলতার জন্য যদি ওকে আপনি ট্রেন না করেন, প্রতিযোগী মার্কেট এখন, আপনাকে কেন কোম্পানি নিবে? আপনাকে তো আরো 10 জনের থেকে ভালো হতে হবে। সবাই মাস্টার্স পাস করছে, আপনিও পাস করছেন, তাহলে আপনাকে আমি কেন নিব? তাহলে আপনি কম্পিউটার এক্সপার্ট, তাহলে আমি চিন্তা করবো, আর ও মাস্টার্স, কিন্তু ও এক্সপার্ট, তাহলে ওকে নিতে হবে। আপনার এক্সট্রা কি ভ্যালু আছে? সবাই বিজনেস মানে কি? লাভে বিক্রি করা। তো বিজনেসের সব থেকে লাভজনক হচ্ছে টিম, পিপল। আমি বলি এভরি বিজনেস ইজ পিপল বিজনেস। আপনার আন্ডারে যদি কোয়ালিটিফুল লোক কাজ না করে, তাহলে আপনি বিজনেস নিয়ে লাভ করতে পারবেন না, সাস্টেন করতে পারবেন না। সো আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে সস্তায় লোক নেওয়া, কম দামি লোক নিতে চায়। কেউ একটু বেতন বেশি চাইলে তাকে বাদ দেয়, যে না তোমাকে নেওয়া যাবে না, আমি তো 10,000 টাকা পাচ্ছি, কেন 20,000 টাকা নিব? এটা আমার কাছে কষ্টের জায়গা। আপনার উচিত ছিল 20,000 টাকার লোক নেওয়া, কারণ কি সে ওই 3 জন লোকের কাজ করতে পারতো। 20,000 টাকার লোক মানে কি, তার অবশ্যই কোয়ালিটি আপনাকে চেক করতে হবে, সে কি আসলে 20,000 টাকার যোগ্য কিনা। রাইট। আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা 20 জন লোক নিই, তাদের থেকে আমরা কাজ পাই 10 জনের। বাট কোয়ালিটিফুল লোক আপনি 5 জন নিলে 20 জনের আউটপুটটা পেতেন। এই যে টেলিগ্রাম, ওর সিও একটা কথা বলছে যে আমি যখন স্টাফ নিয়োগ দিই, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট। সে যে এতবার বেস্ট অফ দ্য বেস্ট বলছে, এটা আমি গুণে শেষ করতে পারিনি। তারা প্রথমে ইঞ্জিনিয়ার হায়ার করছে, তাদের থেকে আবার পরীক্ষা নিছে, আবার পরীক্ষা নিছে, নিতে 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 মাত্র 3 জন না 4 জনে তারা হচ্ছে $1 বিলিয়ন কোম্পানি করে ফেলছে, বিকজ বেস্ট অফ দ্য বেস্ট। আপনি 10 জন না, যদি কাজের লোক 1 জন হয়, আপনি আর সে 11 জনের কাজ করবেন। সো এই জায়গা থেকে যে স্কিল লোকের অভাব। অনেকে বলতেছে না যে আপনি বলতেছেন বেকার সমস্যা, শিক্ষিত বেকার, আমি তো বলি এই কথা, সত্য কথা। সে তো বেকার থাকবেই, তার কোনোদিন চাকরি হবে না, আমি লিখিত দিব। সে ঘুরবে ফিরবে, মাস্টার্স পাস করে সে 10,000 টাকা বেতনে চাকরি করবে, কারণ তার সেই কোয়ালিটি নেই, যোগ্যতা নেই। সার্টিফিকেট কখনো আপনার যোগ্যতা নির্ধারণ করে না। আমার এখানে আমি কোনোদিন, আমি যদি সার্কুলার যত দিই, কোনোদিন আমি এখানে লিখি না শিক্ষাগত যোগ্যতা কত, কিচ্ছু লিখি না। তোর আয়, আমি চেক করে দেখবো কে কাজের।
কারণ ওর শিক্ষাগত যোগ্যতা দেখে তো আমার লাভ নেই, কারণ সে যদি কাজই না পারলো ওর সার্টিফিকেট কি আমি পানি খাবো? তো আমাদের সমস্যাটা হয়েছে এটা যে আমাদের এভাবে শেখানো হয় যে আমাকে শুধু সার্টিফিকেট অর্জন করতে হবে। অনেক 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 বেশি ধন্যবাদ, বিশেষ করে যে আজকের একটা এত সুন্দর প্রাণবন্ত এবং শিক্ষণীয় একটা এপিসোড আপনি আমাদের সাথে শেয়ার করলেন। এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।